লাস্ট লেকচারে আমরা কমপ্লিট করেছিলাম অ্যাঙ্গেল অফ রোটেশন। So in our last lecture we have completed up the angle of rotation. আজকে যেটা দিয়ে শুরু করব তার নাম হচ্ছে বায়োটস ল। ঠিক আছে, লাস্ট লেকচারে আমরা শেষ করেছিলাম অ্যাঙ্গেল অফ রোটেশন অব্দি। আজকে যেটা দিয়ে শুরু করব তার নাম হচ্ছে বায়োটস ল। ঠিক আছে, তো লেট আস গো টু দ্য লেকচার। প্রেজেন্ট নাউটা করতে বলবো, সরি। স্ক্রিন দেখা যাচ্ছে? না স্যার। দেখা যাচ্ছে না? হ্যাঁ স্যার। দেখা যাচ্ছে? না স্যার, দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না? ঠিক আছে, আমি আরেকবার শেয়ারিং অফ করে করছি। দাঁড়া। এবার শেয়ারিং অপশনটা দেখাচ্ছে, দেখতো? দেখাচ্ছে দেখাচ্ছে হ্যাঁ স্যার, এবার দেখা দেখা যাচ্ছে। যাচ্ছে। এবার স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। আগের দিন যেখানে শেষ করেছিলাম তারপর থেকে শুরু করছি। ঠিক আছে, এটা দিয়ে শুরু করবো, তার নাম হচ্ছে বায়োটস ল। খুব সোজা জিনিস। আমরা ধরলাম, আগে বাংলায় বলছি, আমরা ধরলাম একটা লিকুইড মলিকুল আছে। একটা লিকুইড মলিকুলকে রাখার জন্য কি প্রয়োজন? একটা কন্টেনার প্রয়োজন। ঠিক আছে, ধর একটা লিকুইড মলিকুল আছে, সেই লিকুইড মলিকুলকে রাখার জন্য কি হচ্ছে? একটা কন্টেনার প্রয়োজন। এটা একটা কন্টেনার। তাহলে সেই কন্টেনারে কি থাকবে? এই যে কন্টেনার, তার একটা স্পেশাল নাম আছে। নামটা কি? পোলারিমিটার টিউব। এই যে কন্টেনার, তার একটা স্পেশাল নাম আছে, নামটা হচ্ছে পোলারিমিটার টিউব। ঠিক আছে, এবার দেখ দেখ এদিকটাকে আমরা কি বলি? এই যে এই জিনিসটাকে আমরা কি বলি? এদিকটাকে আমরা কি বলি বলতো? এই যে লম্বা, এটাকে আমরা কি বলি? ইংলিশে কি বলা হয়? এই যে এই জিনিসটা, এটাকে আমরা কি বলি বলতো? এই যে আমরা কি লেন্থ বলে কোনো টার্ম শুনেছি? হ্যালো? হ্যাঁ স্যার। তাহলে এই যে লম্বা, এটাকে, এই যে লম্বা, সেটাকে আমরা কি বলি? লম্বাটাকে আমরা কি বলতে পারি? স্যার পারপেন্ডিকুলার। না না, লম্বা, এই যে লম্বা, এটাকে আমরা বলতে পারি লেন্থ। এদিক, হ্যাঁ স্যার, আচ্ছা, লেন্থই তো বলে। এটাকে লেন্থ বলতে পারি তো? মানে এই সাইডটাকে তো লেন্থ বলতে পারি। এই যে এইখানে এটাকে তো স্যার, এটাকে এটা না ব্রেথ স্যার। বলা হয়, আর এটাকে লেন্থ হ্যাঁ, বলতে এটাকে পারি। ওয়েট বলা হয়। হ্যাঁ স্যার, ওটাকে লেন্থ বলা যায়। লেন্থ বলতে পারিস, তাই তো? এবার প্রত্যেকটা হ্যাঁ মলিকুলে কি হচ্ছে? একটা গাঢ়ত্ব আছে, তাই তো? হ্যাঁ স্যার। হ্যাঁ। প্রত্যেকটা মলিকুলে একটা গাঢ়ত্ব আছে। ঠিক আছে, গাঢ়ত্ব মানে কি? সেটাকে আমরা ইংলিশে বলেছি কনসেন্ট্রেশন, তাই তো? Yes, sir. এবার দেখ, একটা লাইট পড়ছে, সেটা আমি আগের দিনই বলেছিলাম, একটা লাইট পড়ছে, এবার লাইটটা কি হচ্ছে? না বাঁ দিকে রিফ্লেক্ট হচ্ছে বা ডান দিকে রিফ্লেক্ট হচ্ছে, তাই তো? হ্যাঁ স্যার। আগে সিম্পল কথাগুলো বোঝাচ্ছি। প্রথমে কি বললাম? একটা লিকুইড মলিকুল আছে। লিকুইড মলিকুলকে রাখার জন্য কি প্রয়োজন? একটা জার প্রয়োজন, ধর কন্টেনার প্রয়োজন, মানে একটা রাখার জিনিস প্রয়োজন। সেই জিনিসটার নাম হচ্ছে পোলারিমিটার টিউব। ঠিক আছে, একটা লিকুইড মলিকুল আছে, সেটাকে রাখার জন্য কি হচ্ছে? একটা কন্টেনার প্রয়োজন। সেই কন্টেনারটাকে আমরা কি বলি? পোলারিমিটার টিউব। ঠিক আছে, এবার সেকেন্ড পয়েন্টটা দেখ, ভালো করে বোঝার চেষ্টা কর। এদিক থেকে আমরা কি বলি? পোলারিমিটারে কি বলতে পারি বল? এই যে আমি যে জায়গাটা দেখাচ্ছি, এই জায়গাটাকে আমরা কি বলতে পারি? লেন্থ। আর প্রত্যেকটা মলিকুলের কি থাকে? একটা গাঢ়ত্ব থাকে, তাই তো? Yes, sir. তো এবার তো ওই একই কথা, লাইটটা আসছে, লাইটটা কোন দিকে রিফ্লেক্ট হচ্ছে? বাঁ দিকে বা ডান দিকে। ঠিক আছে, এবার দেখ, আমি ইংলিশে বলছি। লেট আস কনসিডার এ লিকুইড মলিকুল। দিস ইজ আ লিকুইড মলিকুল। So in order to keep a liquid molecule, in order to keep a liquid molecule, we require a container. We require a container. This container is called polarimeter tube. So in order to keep the liquid molecule, we require a container. The container is called the polarimeter tube. Now, this is called length.
and we know every liquid molecule has a concentration. Every liquid molecule has a concentration. আবু রেকর্ডিংটা হচ্ছে তো দেখো, তাহলে তোদেরই অসুবিধা হবে। আরইসি কথাটা আছে কিনা? হ্যাঁ স্যার রেকর্ডিং হচ্ছে। ঠিক আছে। we know every liquid molecule has a concentration. ঠিক আছে, এইবার কি বলছে, এবার a light falls on the molecule and it is reflected either in left or in right. Any problem up to this? স্যার লেংথ কোনটা একবার বলুন। লেন্থ হচ্ছে এই জায়গাটা, এই যে যেটা দেখতে পাচ্ছি লম্বা, এই যে জায়গাটা দেখাচ্ছে, এই যে কোণ, আর এই দিকটাকে আমরা বলেছি ব্রেথ। ব্রেক। ব্রেক। ও আচ্ছা স্যার, ঠিক আছে। তাহলে এইবার বলছে দেখ, একটা নির্দিষ্ট তাপমাত্রা, আমি বাংলায় বলছি, একটা নির্দিষ্ট তাপমাত্রা কি বলছে, অ্যাঙ্গেল অফ রোটেশন, সেটা কার সাথে প্রপোর্শনাল? এই পোলারিমিটার টিউবের লেন্থের সঙ্গে এবং মলিকুলের কনসেন্ট্রেশনের সঙ্গে। তাহলে একটা নির্দিষ্ট তাপমাত্রা কি বললাম, অ্যাঙ্গেল অফ রোটেশন কার সাথে প্রপোর্শনাল? এই পোলারিমিটার টিউবের লেন্থের সঙ্গে এবং মলিকুলের কার সঙ্গে? কনসেন্ট্রেশনের সঙ্গে। আচ্ছা, অ্যাঙ্গেল অফ রোটেশনটাকে আমরা কি দিয়ে ডিনোট করি? আগের দিনই বলেছিলাম, অ্যাঙ্গেল অফ রোটেশনকে আমরা কি দিয়ে ডিনোট করি? আলফা। আলফা, ভেরি গুড। অ্যাঙ্গেল অফ রোটেশনকে আমরা ডিনোট করেছি আলফা দিয়ে। তাহলে কি বললাম, একটা নির্দিষ্ট তাপমাত্রায় অ্যাঙ্গেল অফ রোটেশন কার সাথে প্রপোর্শনাল? এই টিউবটার দৈর্ঘ্যের সঙ্গে এবং মলিকুলের কি কনসেন্ট্রেশনের সঙ্গে। ঠিক আছে, তাহলে ইংলিশ দেখ, সেটাই আমি এবার বলছি। সো হোয়াট ইজ দ্য ল? at a constant temperature and constant wavelength of light, the angle of rotation is proportional to the concentration of the molecule and the length of the polarimeter tube. At a constant temperature and constant wavelength of light, the angle of rotation is proportional to what? The length of the tube and the concentration of the molecule. তাহলে একটা নির্দিষ্ট তাপমাত্রায় এবং একটা লাইটের কি হচ্ছে, কনস্ট্যান্ট ওয়েভলেন্থে অ্যাঙ্গেল অফ রোটেশন কার সাথে প্রপোর্শনাল? পোলারিমিটার টিউবের দৈর্ঘ্যের সঙ্গে এবং মলিকুলের কার সঙ্গে? গাঢ়ত্বের সঙ্গে। বলতে পারি? বল, কোনো অসুবিধা আছে কিনা? না স্যার। তো একটা কনস্ট্যান্ট টেম্পারেচার and constant wavelength of light. What is the rule? The angle of rotation is proportional to the length of the tube, বা length of the, আরো ভালো টিউবের নামটা বলে দিলে সবচেয়ে ভালো, length of the polarimeter tube and the concentration of the molecule. বলতে পারি তো? বল, কোনো অসুবিধা আছে কিনা? আচ্ছা, এবার আমাকে বল, লেন্থকে কি দিয়ে ডিনোট করা হয়? এল। এল। আর কনসেন্ট্রেশনটাকে কি দিয়ে ডিনোট করব? ডি। কনসেন্ট্রেশন, কথাটার মধ্যে লিখতেছি কনসেন্ট্রেশন, সেটাকে আমরা কি দিয়ে, হ্যাঁ বলো। সিওএন। না, সি বলে ডিনোট করবি, অসুবিধা কি আছে? সিওএন বলার কি দরকার, সি বলবি। হ্যাঁ স্যার সি বললাম। আর অ্যাঙ্গেল অফ রোটেশন কি দিয়ে ডিনোট করব? আলফা। আলফা। So length is denoted by L, concentration is denoted by C, and angle of rotation is denoted by alpha. সেটাই বলা আছে। তাহলে আলফা কার সাথে প্রপোর্শনাল? আলফা কার সাথে প্রপোর্শনাল? আমি আগেই বললাম কার কার সঙ্গে প্রপোর্শনাল, নিজেরাই বল। এলটা কি? লেন্থ অফ দ্য পোলারিমিটার টিউব। পোলারিমিটার টিউব। লেন্থ অফ দ্য পোলারিমিটার টিউব। আর সিটা কি? Concentration of the liquid. Very good. So we have already told alpha is proportional to what? L and C. What is L? L is equal to length of the polarimeter tube. And what is C? C is the concentration of the molecule. And alpha is the angle of rotation. বলো, কোনো প্রবলেম আছে? বলো, কোনো প্রবলেম আছে?
না স্যার প্রবলেম নেই। আচ্ছা, ইন অর্ডার টু রিমুভ দ্য প্রপোর্শনাল তোলার জন্য আমাদের এটা কি দিতে হয়? কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট আমি ধরলাম কে। তো প্রপোর্শনাল তোলার জন্য আমাদের একটা কনস্ট্যান্ট দিতে হয়, এখানে কনস্ট্যান্ট আমরা ধরলাম হচ্ছে কি। তো in order to remove the proportional, we have to give a constant. So what is the constant here? Constant is the k. এবার কে তো একটা ইউনিভার্সাল কনস্ট্যান্ট। কে কি সব জায়গায় বলতে পারি? বল, এটা কি আমরা সব জায়গায় বলতে পারি? এটা তো একটা ইউনিভার্সাল কনস্ট্যান্ট। না স্যার কে এটা সব জায়গায় কি করে বলছে? বলা যায় না। হ্যাঁ এর জায়গায় যেটা ডিনোট করা হয়, আমি এখানে এইভাবে ডিনোট করা হয়, মানে এই কনস্ট্যান্টটা কেটাই পরিবর্তিত হয়ে যায় এইটা। দেখ, এবার আরেকবার বলছি, কেটা হচ্ছে ইউনিভার্সাল কনস্ট্যান্ট। কেটা হচ্ছে ইউনিভার্সাল কনস্ট্যান্ট, কে তো সব জায়গায় লিখতে পারি না। তাহলে এই ক্ষেত্রে কে এর জায়গায় আমরা কি লিখবো? এই জিনিসটা লিখবো। এটাকে বলা হয় আলফা ল্যামডা টু টি। আমি আরেকবার আগের স্লাইড নোটটা দেখাচ্ছি। আলফা ল্যামডা টু টি এইভাবে ডিনোট করা হয়, আলফা ল্যামডা টু টি। তাহলে কনস্ট্যান্টটা কে এর জায়গায় আমরা এখানে কি লিখবো? আলফা, বলো আলফা কি লিখবো? আগেরটা দেখো, আলফা আলফা ল্যামডা টু টি। টি। ভেরি গুড। তো এখানে ল্যামডা টিটা দিতে পারিনি কেন, ওই ওপর নিচে আমি ঠিক জানি না, মানে ওপরে কিভাবে সাবস্ক্রিপ্ট দেয় সুপারস্ক্রিপ্ট দিতে হয়, ওই জন্য আমি দিতে পারি। ঠিক আছে, তো this we know k is a universal constant, so k cannot be written everywhere. So here k is changed to alpha, আমি আগের স্লাইডে যেন দেখিয়েছি, আলফা ল্যামডা টু টি। তাহলে কেটা এখানে কিসে পরিবর্তিত? কে তো একটা কনস্ট্যান্ট, কে তো সব জায়গায় কে থাকে না। কেটা এখানে কিসে পরিবর্তিত হয়েছে? আলফা ল্যামডা টু টি। বলো, কোনো প্রবলেম আছে? না স্যার। তো k is a universal constant, we cannot write k everywhere, so here in place of k we write alpha, আমি ওই জন্য আগের স্লাইডটা ঘোরাচ্ছি, আলফা ল্যামডা টু টি। বলো, অসুবিধা আছে কোনো? বলো, কোনো অসুবিধা আছে? দিস আলফা ল্যামডা টু টি, দিস আলফা ল্যামডা টু টি, এটাকে আমরা বলেছি স্পেসিফিক রোটেশন। দিস আলফা ল্যামডা টু টি, ইট ইজ নোন অ্যাজ স্পেসিফিক রোটেশন। আমি কিন্তু আজকের অ্যাসাইনমেন্টে লিখতে দেবো স্টেট বায়োটস এবং ম্যাথামেটিক্যাল ফর্ম সহযোগে লিখতে হবে। সো আলফা ল্যামডা টু টি, ইট ইজ নোন অ্যাজ স্পেসিফিক রোটেশন। বলো, এই অবধি কোনো কারোর প্রবলেম আছে? না স্যার প্রবলেম নেই। তাহলে আরেকবার বলছি, কেটা একটা কনস্ট্যান্ট, কে তো সব জায়গায় ইউনিভার্সাল। এবার কে এর জায়গায় এখানে কি লিখতে পারি? মানে কেটা তো সব জায়গায় লেখা যায় না, এখানে এর জায়গায় আমরা কি লিখতে পারি? আলফা ল্যামডা টু টি। সেই আলফা ল্যামডা টু টিটাকে আমরা কি বলি? স্পেসিফিক রোটেশন বলতে পারি। হ্যাঁ স্যার। So in place of k, what we write? We write alpha lambda to t. This alpha lambda to t is known as specific rotation. বলো, কোনো প্রবলেম আছে? পারবি তো বায়োটসগুলো লিখতে দিলে? হ্যাঁ স্যার। বল, কোনো প্রবলেম আছে কিনা? না স্যার প্রবলেম নেই। আচ্ছা, এবার আলফা ল্যামডা টু টি থেকে আমরা কি বলতে পারি? জাস্ট যোগ বিয়োগ গুণ ভাগ কর। আলফা ল্যামডা টু টি ইজ ইকুয়াল টু কি বলতে পারি? আলফা ল্যামডা টু টি ইজ ইকুয়াল টু কি বলতে পারি? স্যার আলফা যোগ বাই বিয়োগ গুণ, আলফা বাই এলসি। দেখ, সেটাই লেখা আছে, আলফা ল্যামডা টু টি ইজ ইকুয়াল টু আলফা বাই এলসি। ঠিক, এই জিনিসটাই লেখা আছে। তাহলে এবার যোগ বিয়োগ গুণ ভাগটা করতো। তাহলে আলফা ল্যামডা টু টি এটাকে আমরা কি বলতে পারি? আলফা বাই এলসি। এলসি, সেটাই লেখা আছে, আলফা ল্যামডা টু টি ইজ ইকুয়াল টু আলফা, এটা ল্যামডা টু টি না দিলেও চলবে, আলফা বাই এলসি। তাহলে আমরা কি বললাম?
এবার জাস্ট কাটাকাটি মানে আগে কাজে ক্লাস 8 এর ম্যাথমেটিক্স কর। তো আলফা ল্যামডা টু টি ইজ ইকুয়াল টু হোয়াট, আলফা বাই এলসি, সেটাই লেখা আছে। আলফা ল্যামডা টু টি ইজ ইকুয়াল টু আলফা বাই এলসি। বল কোনো প্রবলেম আছে? না স্যার। এইবার আমাকে স্পেসিফিক রোটেশনের ডেফিনেশন, তাহলে এই আলফা ল্যামডা টু টি এটাকে আমরা কি বলতে পারি, কি নাম আছে? স্পেসিফিক আলফা ল্যামডা টু টি এর নাম কি? স্পেসিফিক রোটেশন। রোটেশন। বল কারো কোনো প্রবলেম আছে কিনা বল। বল, আমি ধীরে সুস্থে পড়াচ্ছি, আর বেশি বাকি নেই ওই জন্য। বল কারো কোনো প্রবলেম আছে কিনা, না বললে আমি কিন্তু বুঝতে পারবো না। না স্যার, প্রবলেম নেই। স্যার আমি বুঝতে পারছি না। প্রবলেম কি বুঝতে পারছিস না? হ্যাঁ স্যার, আমি বুঝতে পারছি না। বুঝতে পারছিস না, কোনটা বুঝতে পারিস নি বল। স্যার এই যে আপনি লাইট ফাইট বলছেন, আমি না এইগুলো ঠিক বুঝতে পারছি না। আবার বলছি, একটা লাইট এলো, সে আগের দিনের কথা, একটা লাইট এলো, মলিকুলটা কোন দিকে গেল, বাঁ দিকে না ডান দিকে, ঠিক আছে? একটা লাইট এলো, সেটা কোন দিকে গেল, মলিকুলটা বাঁ দিকে বা ডান দিকে, ঠিক আছে? এবার দেখ, একটা মলিকুল, একটা মলিকুল আমরা ধরলাম এটা হচ্ছে লিকুইড মলিকুল, ঠিক আছে? এবার লিকুইড মলিকুলের এই জিনিসটা কি, এই যে এই জায়গাটাকে আমরা কি বলি, এই জায়গাটাকে আমরা কি বলি বল, এই যে এই জায়গাটা সেটাকে আমরা কি বলি? জানি না স্যার। এড লেন্থ বলতে পারি, মানে এই যে বা লম্বা, এটা লম্বা, এটা তো লেন্থ বলতে পারি। এবার প্রত্যেকটা লিকুইড মলিকুলে কি থাকে, একটা কনসেন্ট্রেশন থাকে তো, হ্যাঁ। ঠিক আছে? এটাই আমি বলতে চাই, যেটা প্রত্যেকটা লিকুইড মলিকুলে কি আছে, কনসেন্ট্রেশন আছে, এবং কি আছে, টিউবটার কি আছে, এই যে লম্বা সেটাকে আমরা কি বলি, লেন্থ। এবার লাইটটা এলো, সেটা কোন দিকে রিফ্লেক্ট হলো, বাঁ দিকে বা ডান দিকে। এবার বুঝতে পেরেছিস? হ্যাঁ, এটা বুঝতে পেরেছি। আর তাহলে কোনটা বুঝতে পারিস? আমি বলতে চাইছি অ্যাঙ্গেল, রিফ্র্যাক্টেড অ্যাঙ্গেলের কোনো চেঞ্জ হবে না, অ্যাঙ্গেল কি না না না, একদম না, এই ক্ষেত্রে চেঞ্জ হবে হবে? না, হবে না। কেন হবে না স্যার? ওটা তো ফার্স্ট একটা মিডিয়ামের মধ্যে দিয়ে পাস করাচ্ছে, তারপরে ওখানে মলিকিউলস গুলো প্রেজেন্ট আছে। তাহলে একটা দেখ, তোর তো একটা যেমন ওহমস ল, সেটা কি তুই চেঞ্জ করতে পেরেছিস? ও আচ্ছা, এটা একটা ল। ল তো, বায়োটস ল। আচ্ছা আচ্ছা। তাহলে এরপর এই জায়গাটা কোনো বুঝতে অসুবিধা আছে? না, এই জায়গাটা নেই স্যার। মানে এটার ক্ষেত্রে অ্যাঙ্গেল অফ রোটেশনটা চেঞ্জ করতে পারি না, কারণ এটা একটা ল, দেখ নামটাই প্রথমে লিখেছি, বায়োটস ল। আচ্ছা। তুই কি ওহমস ল, জুলস লকে কোনোদিন চেঞ্জ করতে পেরেছিস? ওর মধ্যেও তো লিমিটেশন আছে, তেমনি এর মধ্যেও লিমিটেশন আছে। হ্যাঁ হ্যাঁ স্যার, বুঝতে পেরে। দেখ এবার আলফা ল্যামডা টুটিটাকে কি বলবো তুই বল, আতসী বল, আলফা ল্যামডা টুটিটাকে কি বলবো? আলফা ল্যামডাটাকে বুঝতে পারলাম। আলফা ল্যামডা টুটি, এই যে এই, এটাকে আমরা কি বলবো, এই যে এই জিনিসটাকে আমরা কি বলবো? জানি না স্যার। তাহলে কি বুঝলি, তাহলে বুঝতে পারিসনি বল। না, আগে আপনি এই যে ডায়াগ্রামটা যেটা বোঝালেন, অ্যাকচুয়ালি আমি একটু পরে জয়েন করেছি, তো আমি ডায়াগ্রামটা বুঝলাম যে বায়োটস লটা আপনি বললেন, কিন্তু এটা কি বললেন ওটা বুঝতে পারিনি। দেখ আলফা ভ্যারিসাস এলসি, ঠিক আছে? আলফাটা কি, অ্যাঙ্গেল অফ রোটেশন, সেটা কার সাথে সমানুপাতিক, প্রপোর্শনাল কার সঙ্গে, এই যে পোলারিমিটার টিউবের লেন্থের সঙ্গে এবং মলিকুলের কনসেন্ট্রেশনের সঙ্গে। এটাই আমি বলতে চাইছি, অ্যাঙ্গেল অফ আচ্ছা, এটা রোটেশনটা, মানে আছে এটাই হচ্ছে নাকি? বায়োটস লটা কি বলেছে, অ্যাঙ্গেল অফ রোটেশন প্রপোর্শনাল কার সঙ্গে, পোলারিমিটার টিউবের লেন্থের সঙ্গে এবং মলিকুলার কনসেন্ট্রেশনের সঙ্গে। আচ্ছা। এবার বুঝতে পারলি? হ্যাঁ, ফার্স্ট এডটা বুঝতে পেরেছি। আর সেটা বুঝতে পারলি। এবার দেখ, প্রপোর্শনাল তোলার জন্য আমাদের কি করতে হবে, একটা কনস্ট্যান্ট দিতে হবে। হ্যাঁ। সেই কনস্ট্যান্টটা এখানে হচ্ছে কে, আমি বললাম কে, ঠিক আছে? এবার দেখ, এটা তো তুই সব জায়গায় লিখতে পারিস না, এটাকে তো তুই সব জায়গায় লিখতে পারিস না, কে তার ভেগ কনস্ট্যান্ট, মানে এর তো কোনো মানে নেই, কে 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 কেটার কোনো মানে আছে? হুম এই হুম। কে এর জায়গায় এখানে যেটা লিখবো হচ্ছে আলফা। আমার একটা সাইডে ভুল আছে, মানে এটা লেখা উচিত ছিল এই যে এইটা আলফা ল্যামডা টু টি। যেহেতু আমি পরিষ্কার কথা বলছি, আমি সুপারস্ক্রিপ্ট সাবস্ক্রিপ্ট দিতে পারি না এখানে, তাই জন্য দিতে পারি। আচ্ছা তাহলে আলফা ইজ ইকুয়াল টু কি, আলফা ল্যামডা টু টি এলসি।
মানে কে এর জায়গায় আমরা কেটা তো সব জায়গায় লিখতে পারি না, কে তো একটা ভেক্টর, ঠিক আছে? হ্যাঁ স্যার। কে এর জায়গায় এখানে কি লিখবো? আলফা ল্যামডা টু টি। এই আলফা ল্যামডা টু টি এটাকে আমরা বলি হচ্ছে স্পেসিফিক রোটেশন। হ্যাঁ বল স্যার বুঝেছি। তাহলে অ্যাঙ্গেল অফ রোটেশন কার সাথে প্রপোর্শনাল? পোলারিমিটার টিউবের লেন্থের সঙ্গে এবং মলিকুলার কনসেন্ট্রেশনের সঙ্গে, ঠিক আছে? হ্যাঁ তাহলে স্যার। প্রপোর্শনালটা তোলার জন্য আমাদের কি লিখছে? একটা কনস্ট্যান্ট লিখছি। কনস্ট্যান্টটা কি এখানে? কে, ঠিক আছে? হুম হুম এবার স্যার। কেটা এখানে কিসে চেঞ্জ হয়ে গেছে? কে তো সব জায়গায় লিখতে পারি না, কেটা এখানে কিসে চেঞ্জ হয়ে যাচ্ছে? আলফা ল্যামডা টু টি, ঠিক আছে? হ্যাঁ স্যার। এই আলফা ল্যামডা টু টিটাকে আমরা কি বলি? স্পেসিফিক রোটেশন। এইবার দেখ, এবার দেখ, এবার দেখ কনসেন্ট্রেশনটা আমরা ধরলাম 1 গ্রাম পার মিলিলিটার, মানে 1 সিসি। কনসেন্ট্রেশনটা হচ্ছে 1 সিসি এবং লেন্থটা হচ্ছে 1 ডেসিমিটার। মানে কনসেন্ট্রেশনটা হচ্ছে 1 সিসি এবং লেন্থটা হচ্ছে 1 ডেসিমিটার। তাহলে আলফা ইজ ইকুয়াল টু কি হবে বল? তাহলে এটা- লেন্থ আর কনসেন্ট্রেশন এটাও যদি এক হয়, এটাও যদি এক হয়, তাহলে আলফা ইজ ইকুয়াল টু কি হবে? আলফা ল্যামডা টু টি। আলফা ল্যামডা টু টি, সেটাই আমি বলতে চাইছি। তাহলে আমাকে ডেফিনেশনটা করার জন্য কি করতে হবে? কনসেন্ট্রেশনটা আমরা ধরলাম 1 গ্রাম পার মিলিলিটার এবং লেন্থটা ধরলাম 1 ডেসিমিটার। কনসেন্ট্রেশনটা ধরলাম 1 গ্রাম পার মিলিলিটার এবং লেন্থটা ধরলাম 1 ডেসিমিটার। তাহলে আলফা ইজ ইকুয়াল টু কি হবে? দুটোই যদি এক হয় তাহলে আলফা ইজ ইকুয়াল টু কি হবে? এটাও এক, এটাও এক, তাহলে আলফা ইজ ইকুয়াল টু কি হবে বল? হ্যালো, দেখ, এলটা হচ্ছে 1 ডেসিমিটার, কনসেন্ট্রেশনটা 1 গ্রাম পার মিলিলিটার, তাহলে আলফা ইজ ইকুয়াল টু কি হবে? হ্যালো, শোনা যাচ্ছে না? হ্যাঁ স্যার হ্যাঁ শুনুন। স্যার। তাহলে আলফা ইজ ইকুয়াল টু কি হবে? যদি এলটা 1 ডেসিমিটার হয়, কনসেন্ট্রেশনটা 1 হয়, মানে 1 গ্রাম পার মিলিলিটার, আলফা ইজ ইকুয়াল টু কি হবে? তাহলে একই তো হচ্ছে। আলফা ইজ ইকুয়াল টু কি হবে? আলফা ল্যামডা টু টি স্যার। আলফা ইজ ইকুয়াল টু আলফা কি হবে? এটা আমরা কি বলেছি? টার্মটা কি ইউজ করেছি? আলফা ল্যামডা টু টি স্যার। তাহলে আলফা ইজ ইকুয়াল টু কি? আলফা ল্যামডা টু, তাই তো? ইয়েস স্যার। বলি length is 1 ডেসিমিটার and concentration is what? 1 gram/milliliter. So then alpha is equal to what? Then alpha is equal to what? All Alpha lambda to 2. alpha lambda 2. Very good. So L is equal to 1 ডেসিমিটার and C is equal to what? 1 gram/milliliter. Then alpha is equal to what? বল নিজেরা বল, আমি বলবো না। আলফা ইজ ইকুয়াল টু হোয়াট? আলফা ল্যামডা টু টি। আলফা ল্যামডা টু টি, ভেরি গুড। আর লেন্থটা হচ্ছে 1 ডেসিমিটার, কনসেন্ট্রেশনটা কি? 1 গ্রাম/মিলিলিটার, তখন আলফা ইজ ইকুয়াল টু কি হবে বল? আলফা ইজ ইকুয়াল টু কি হবে? এই দুটো যদি এক হয় তাহলে এটা কি হবে? এটাও এক, এটাও এক, তাহলে এটা কি হবে? স্যার আলফা ল্যামডা টু টি। আলফা ল্যামডা টু টি। এটা আমাকে ডেফিনেশন এবার করতে হবে। তাই কি বললাম? কনসেন্ট্রেশনটা 1 গ্রাম/মিলিলিটার, লেন্থটা হচ্ছে 1 ডেসিমিটার, তখন আলফা ইজ ইকুয়াল টু কি? আলফা ল্যামডা টু টি হলো। তাহলে এটা ডেফিনেশনটা কিভাবে বলবো? তাহলে স্পেসিফিক রোটেশন এরকম ভাবে বলছি। স্পেসিফিক রোটেশন কি হচ্ছে? একটা রোটেশন কার দ্বারা হচ্ছে? একটা মলিকুলের দ্বারা, যে মলিকুলটার কনসেন্ট্রেশন কত আছে? 1 গ্রাম/মিলিলিটার। এবং কোথায় নেওয়া হয়েছে মলিকুলটাকে? স্পেসিফিক রোটেশনটা কি হচ্ছে? একটা রোটেশন ডিগ্রিতে। কার দ্বারা হচ্ছে? একটা মলিকুলের দ্বারা হচ্ছে। এই মলিকুলটার কনসেন্ট্রেশন কত? 1 গ্রাম/মিলিলিটার। এবার সেই মলিকুলটাকে কোথায় নেওয়া হয়েছে? একটা পোলারিমিটার টিউবের মধ্যে, যার দৈর্ঘ্যটা কত? যার লেন্থটা কত? 1 ডেসিমিটার। তাহলে স্পেসিফিক রোটেশন হচ্ছে একটা রোটেশন কার দ্বারা হচ্ছে? একটা মলিকুলের দ্বারা হচ্ছে, যার কনসেন্ট্রেশন কত? 1 গ্রাম/মিলিলিটার। সেটাকে কার মধ্যে নেওয়া হয়েছে? একটা পোলারিমিটার টিউবের, যে পোলারিমিটার টিউবের লেন্থ কত? 1 ডেসিমিটার। So specific rotation is the rotation caused by a molecule having concentration what? 1 gram/milliliter
taken where? Taken in a polarimeter tube having length 1 decimeter. বল অসুবিধা আছে? স্যার definition- ডেফিনেশনটা আরেকবার বলবেন? হ্যাঁ বলছি, specific rotation is the rotation by angle of rotation is the rotation caused by a molecule caused by a molecule caused by a molecule হ্যাঁ স্যার, তারপর? having concentration 1 gram per milliliter 1 gram per milliliter হ্যাঁ স্যার, তারপর? taken in a হ্যাঁ স্যার, তারপর? polarimeter tube এই যে টিউবটা হ্যাঁ স্যার, তারপর? of length 1 decimeter তারপরে? ব্যাস, আর কি বলবো? ঠিক আছে। তাহলে স্পেসিফিক রোটেশনটা কি? একটা রোটেশন আর দ্বারা হচ্ছে একটা মলিকুলের দ্বারা হচ্ছে যার কনসেন্ট্রেশন কত 1 গ্রাম পার মিলিলিটার, এবং সেটাকে কোথায় নেওয়া হয়েছে সেই মলিকুলটাকে একটা পোলারিমিটার টিউবের মধ্যে, যার মানে আমরা আগেই বলেছিলাম এই যে টিউবটা তার নাম হচ্ছে, এই যে টিউবটা মানে এই যে কন্টেনারটা তার নাম কি? পোলারিমিটার টিউব। এবার সেই মলিকুলটা কোথায় নেওয়া হয়েছে, মানে এই যে কন্টেনারটা তার নাম কি হচ্ছে? পোলারিমিটার টিউব। তাহলে সেই মলিকুলটা কোথায় নেওয়া হয়েছে, মানে এই যে 1 গ্রাম পার মিলিলিটার, সেই মলিকুলটা কোথায় নেওয়া হয়েছে? একটা পোলারিমিটার টিউবের মধ্যে, যার লেন্থটা কত 1 ডেসিমিটার। আরেকবার বলছি, এই যে স্যার আমার একটা কন্টেনার, কোশ্চেন আছে স্যার। হ্যাঁ বল কোশ্চেন। স্যার লেন্থ থেকে ডেসিমিটারে নিচ্ছি কেন? এটা এটা দেখ, সব জিনিসের তো যেমন একটা আচ্ছা, ওটা ল, এটা তো একটা ল এর ভেতরে এই জন্য একটা নির্দিষ্ট জিনিস থাকবে তো। আচ্ছা, আমরা বলতে পারি সিজিএসএসআই এর কোনো ব্যাপার নেই এটাতে তাহলে? না না না, এটা এটা একদম মনে রাখতে হবে। মানে লেন্থটা তুই 1 সেন্টিমিটার হতে পারিস, 1 ডেসিমিটার হতে পারে, এখানে যেহেতু একটা ল, মানে প্রত্যেক ল এর একটা জিনিস থাকে, প্রত্যেক লকে তো তোকে একটা কিছুতে এক্সপ্রেস করতে হয়, এমনি এই লটাকে এইভাবে এক্সপ্রেস করা। আচ্ছা, আর স্যার ওই যে ওই ইয়েতে ইকুয়েশনে যে আলফা টু টি ছিল, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। আলফা টু টি এর আলফাটা স্যার মানে মানে ওই ওটা কি অ্যাকচুয়ালি কোনো ইন্টিগ্রেটেড স্ট্রাকচার যে আলফা আলফা টু টি? না না, এই আলফা ল্যামডা টু টি এটা হচ্ছে এই যে এই জিনিসটা, এটা হচ্ছে স্পেসিফিক রোটেশন, আর আলফা হচ্ছে অ্যাঙ্গেল অফ রোটেশন। আচ্ছা, আর স্যার ওই এখানে ল্যামডা টিটা কি স্যার? ওটা কোনো ওটা 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 জানা যায়নি, ওটা এখনো জানা যায়নি। টিটা হচ্ছে টেম্পারেচার এবং ল্যামডা হচ্ছে ওয়েভলেন্থ, এই দুটো ফিক্সড আছে না। আচ্ছা, থ্যাংক ইউ স্যার। ল্যামডাটা হচ্ছে ওয়েভলেন্থ এবং টি হচ্ছে টেম্পারেচার, আচ্ছা, ওই দুটো তো কনস্ট্যান্ট আছে। ওগুলো কনস্ট্যান্ট থাকবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে অ্যাঙ্গেল আরেকবার বলছি, স্পেসিফিক রোটেশনটা কাকে বলা হয়? একটা রোটেশন কার দ্বারা হচ্ছে? একটা মলিকুলের দ্বারা হচ্ছে, যার কনসেন্ট্রেশন কত 1 গ্রাম পার মিলিলিটার, সেটা কার মধ্যে নেওয়া হয়েছে? একটা পোলারিমিটার টিউবের মধ্যে, যার লেন্থটা কত 1 ডেসিমিটার। বল কোনো প্রবলেম আছে? Specific rotation is the rotation specific rotation is the rotation specific rotation is the rotation of the molecule having concentration what 1 gram per milliliter, and the molecule is taken where? In a polarimeter tube having length what 1 decimeter. বল কোনো প্রবলেম আছে? না মানে আমরা তো আগেই বলেছিলাম এই যে কন্টেনারটার নাম হচ্ছে পোলারিমিটার টিউব। বল কোনো প্রবলেম আছে? না স্যার। আর কোনো প্রবলেম নেই তো?
না স্যার। বল কোনো প্রবলেম আছে কি? বল কারোর কোনো প্রবলেম আছে কি? নেক্সট, কার উপরে এই অ্যাঙ্গেল অফ রোটেশন গুলো ডিপেন্ড করে? দেখ দুটো তো তোরা পেয়ে গেছিস, দুটো বলতো কি কির উপর ডিপেন্ড করে? আমরা বলেছি আলফা ভ্যারিসেস কি? আলফা ভ্যারিসেস কি? এলসি এলসি। তাহলে এলটা কি? লেন্থ লেন্থ আর সিটা কনসেন্ট্রেশন। লেন্থ অফ হোয়াট? লেন্থ অফ দ্য কি? লেন্থ অফ দ্য পোলারিমিটার টিউব, আর সিটা কি? কনসেন্ট্রেশন অফ দ্য সলিউশন। এছাড়াও আরো কিছু ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে, যেমন হচ্ছে ওই যে লিকুইডটা আছে তার টেম্পারেচারের উপর, মানে এই যে মলিকুলটা তার টেম্পারেচারের উপর, ঠিক আছে? আর কি? এই যে লাইটটা পড়ছে, এই যে লাইটটা পড়ছে তার ওয়েভলেন্থের উপরও ডিপেন্ড করে। এই যে লাইটটা পড়ছে প্রত্যেকটা লাইট পড়ছে তার তো একটা ওয়েভলেন্থ থাকে, মানে প্রত্যেকটা যে লাইট পড়ছে তার তো একটা নির্দিষ্ট ওয়েভলেন্থ থাকে। যেমন আমরা হ্যাঁ, স্যার। পড়েছি দেখ, একটা সবুজ লাইটের যা ওয়েভলেন্থ একটা অরেঞ্জ লাইটের ওয়েভলেন্থ তাই নয়। ধর একটা সবুজ লাইটের ওয়েভলেন্থ একটা গোলাপি লাইটের ওয়েভলেন্থ সমান নয়। গোলাপি লাইটের ওয়েভলেন্থ অনেক কম, মানে হালকা, কিন্তু সবুজ লাইটের ওয়েভলেন্থ কি হবে? অনেক বেশি। হ্যাঁ স্যার। তাহলে প্রত্যেকটা লাইটের আলাদা আলাদা ওয়েভলেন্থ আছে। তাহলে তাহলে সেই লাইটের ওয়েভলেন্থের উপর ডিপেন্ড করে। তাহলে কি কির উপর ডিপেন্ড করে? প্রথম দুটো তোরা পেয়ে গেছিস, পোলারিমিটার টিউবের লেন্থ। সেকেন্ডটা কি? মলিকুলের গাঢ়ত্ব, কনসেন্ট্রেশন, সে দুটো তো পেয়ে গেছি। আর কি? এই যে সলিউশনটা আছে, এই যে মলিকুলটা আছে তার টেম্পারেচারের উপর এবং কি লাইট পড়ছে তার ওয়েভলেন্থের উপরও ডিপেন্ড করে। ধর আমি পরিষ্কার একটা সিম্পল এক্সাম্পল দিচ্ছি, একটা সবুজ লাইট পড়ছে আর একটা গোলাপি লাইট পড়ছে, কোনটার ওয়েভলেন্থ বেশি, গোলাপি না সবুজ? সবুজ। সবুজের ওয়েভলেন্থটা বেশি, তাই তো? তাহলে 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 ওয়েভলেন্থের উপর ডিপেন্ড করছে না? হ্যাঁ স্যার, ডিপেন্ড করছে তো। এই ধরলাম, এটা সাপোজ an orange light is falling and a pink light is falling and a green light is falling. Which one has higher wavelength? Pink light or green light? Which one has higher wavelength? Pink light or green light? স্যার, কোনটা? গ্রিন Green লাইট। light. So angle of rotation also depends on wavelength of light. That is also the fact. আর দেখ, একটা গরম মলিকুল এবং একটা ঠান্ডা মলিকুল, তার উপর অ্যাঙ্গেল অফ রোটেশনটা ডিপেন্ড করবে। ধর গরম মলিকুলের ক্ষেত্রে অ্যাঙ্গেল অফ রোটেশনটা অনেক বেশি হবে, কিন্তু ঠান্ডা মলিকুলের ক্ষেত্রে অ্যাঙ্গেল অফ রোটেশনটা অনেক কম হবে। একদম সিম্পল এক্সাম্পল বুঝাচ্ছি। ধর একটা মলিকুল খুব উচ্চ টেম্পারেচার, মানে গরম মলিকুল, তার ক্ষেত্রে অ্যাঙ্গেল অফ রোটেশনটা যা হবে মানে সেটা অনেক বেশি হবে, কিন্তু একটা ঠান্ডা মলিকুলের ক্ষেত্রে অ্যাঙ্গেল অফ রোটেশনটা কি হবে? অনেক কি হবে? কম হবে। কম হবে। ভেরি গুড। তো a cold molecule, let us consider the molecule is very cold and the molecule is very hot, another molecule is very hot. We know hot molecule has higher angle of rotation but a cold molecule has lower angle of rotation. বলো এবার তাহলে কোন কোন ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে অ্যাঙ্গেল অফ রোটেশন? নিজেরাই বলে ফেলো। স্যার, পোলারিমিটারের লেন্থ, হ্যাঁ কনসেন্ট্রেশন, হ্যাঁ তারপরে ল্যামডাটা মানে হচ্ছে যেটা লাইটের ওয়েভলেন্থ, আর হচ্ছে হ্যাঁ। টেম্পারেচার। টেম্পারেচার। ভেরি গুড। তাহলে আরেকবার সিম্পল ভাবে বুঝিয়ে দিচ্ছি। প্রথম দুটো তো আমরা পেয়ে গেছি, যে পোলারিমিটার টিউবের লেন্থ এবং মলিকুলার কনসেন্ট্রেশন, এই দুটো তো আমরা পেয়ে গেছি। আরেকবার বুঝিয়ে দিচ্ছি। দেখ, একটা মলিকুল পড়ছে, আর একটা লাইট পড়ছে, একটা সবুজ লাইট পড়ছে আর একটা গোলাপি লাইট পড়ছে। অবশ্যই জানি সবুজ লাইটের ওয়েভলেন্থটা অনেক বেশি, তাহলে তার উপরে অ্যাঙ্গেল অফ রোটেশনটা ডিপেন্ড করবে। এবার ধরলাম একটা মলিকুল, এই মলিকুলটা খুব গরম আর একটা মলিকুল খুব ঠান্ডা। গরম মলিকুলের ক্ষেত্রে কি হবে? অ্যাঙ্গেল অফ রোটেশনটা বেশি হবে, কিন্তু ঠান্ডা মলিকুলের ক্ষেত্রে অ্যাঙ্গেল অফ রোটেশনটা অনেক কম হবে।
Let us suppose an orange light is falling and a green light is falling. A pink light is falling and a green light is falling. You know, green light has higher wavelength than pink light. Green light has higher wavelength than pink light. So, it depends on the wavelength of light. And number two, let us consider the molecule is hot and another molecule is cold. Let us consider this molecule is hot and another molecule is cold. You know, hot molecule has higher angle of rotation than cold molecule. So angle of rotation depends on which factors? First is the concentration of the molecule. Second is the length of the polar emitter tube. Third is the temperature. And fourth is the wavelength of the light. বলো কারো কোনো প্রবলেম আছে? না স্যার। স্যার স্যার বলছি স্পেসিফিক রোটেশনের ক্ষেত্রে কনসেন্ট্রেশন কি সব ক্ষেত্রেই কি 1 গ্রাম মোলার 1 গ্রাম পার মিলিলিটার থাকতে হবে? কনস্ট্যান্ট ডেফিনিশন, ওটা একদম ফিক্সড। আর যদি ওটা চেঞ্জ হয় 2 গ্রাম মিলিলিটার আর 2 ডেসিমিটার হয় তাহলে এটা একদম ডেফিনিশন, মানে একটা ডেফিনিশনের যেমন একটা ল এর ডেফিনিশন থাকে তেমনি এই লটারও ডেফিনিশন, মানে ওটা প্রত্যেক ক্ষেত্রে একই হতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, বল কোনো প্রবলেম আছে দেখে নে। না স্যার। কোনো প্রবলেম নেই তো? না স্যার। নেক্সট, না স্যার। এবার বলবো কখন মলিকুলটা অপটিক্যালি অ্যাক্টিভ এবং কখন মলিকুলটা অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। মানে কখন তোমরা সবাই জানো একটা মলিকুল কখন আলোক সক্রিয় এবং আরেকটা মলিকুল কখন আলোক নিষ্ক্রিয়। এই কথাটা আমরা আলোচনা করব যে কখন মলিকুলটা তোমার আলোক সক্রিয় এবং কখন মলিকুলটা হচ্ছে আলোক নিষ্ক্রিয়। আলোক সক্রিয় মানে কি সেটা তোমরা নিজেরাই বল। আলোক সক্রিয় মানে কি আমি আগেও বলেছি, স্যার বাঁ দিকে কিংবা ডান দিকে ঘোরাতে পারে, মানে একটা মলিকুল লেফট কিংবা রাইট সাইডে রোটেট করতে পারে। আসে তাহলে লাইটটা কোন দিকে যাবে? Right or left? কিংবা রাইট বা ডান কিংবা রাইট দিকে যাবে। তখন মলিকুলটাকে আমরা কি বলবো? অপটিক্যালি অপটিক্যালি অ্যাক্টিভ। কিন্তু যদি এটা না হয় অপটিক্যালি Inactive. ইনঅ্যাক্টিভ। inactive. Very good. So when a light is passed through a molecule, and if the light is rotated towards left or right, then the molecule is optically active. But if it does not happen, but if it does not take place, then it is optically inactive. একটা মলিকুলের মধ্যে দিয়ে লাইটটা পাস করলাম, এবার লাইটটা বাঁ দিকে গেল বা ডান দিকে গেল, তখন মলিকুলটা কি অপটিক্যালি অ্যাক্টিভ। কিন্তু যদি এটা না হয় তাহলে মলিকুলটা কি অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। অসুবিধা আছে? এইবার এটা তো জাস্ট একটা সিম্পল কথাবার্তা বলেছিলাম, এবার আমাকে অ্যাকচুয়ালি জানতে হবে যে কখন মলিকুলটা অপটিক্যালি অ্যাক্টিভ হবে এবং কখন অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হবে। ঠিক আছে, এটা তো একটা সিম্পল কথাবার্তা বলেছি। তাহলে এবার আসি একটা এক্সাম্পল নিই। একটা সিম্পল এক্সাম্পল নিলাম, COOH8OHCH। বলতো এর মিরর ইমেজটা কি হবে, প্রতিচ্ছবিটা কি হবে? আমি আগে শিখিয়েছিলাম ওই জন্য আমি বলছি। হোয়াট উইল বি ইটস মিরর ইমেজ? স্যার ওইচটা লেফটে চলে যাবে, এইচটা রাইটে চলে আসবে। ওইটা কোন দিকে চলে যাবে? উল্টো দিকে, মানে লেফট সাইডে। আর এইটা রাইট সাইডে চলে আসবে। রাইট সাইডে। এটা শিখিয়েছিলাম না? হ্যাঁ স্যার। ইফ উই লুক থ্রু দ্য মিরর, আমরা যদি মিরর দিয়ে দেখি তখন তোমার যে বাঁ হাতটা আছে কোন দিকে চলে যাবে? দেখো বাঁ হাতটা কোন দিকে চলে গেছে? ডান হাতে, এবং ডান হাতটা কোন দিকে চলে গেছে? বাঁ হাতে। এটাই হচ্ছে মিরর। মানে আমরা যদি তোমার মিরর দিয়ে দেখি, দেখো একটা তুমি আয়না দিয়ে দেখবে, তোমার বাঁ হাতটা কি হয়ে যাবে? ডান হাত হয়ে যাবে, এবং ডান হাতটা কি হয়ে যাবে? বাঁ হাত হয়ে যাবে। দেখো এই যে তোমার বাঁ হাত মানে মলিকুলের বাঁ হাত সেটা ডান হাত হয়ে গেছে, এবং মলিকুলের ডান হাতটা কি হয়ে গেছে? বাঁ হাত। উপর নিচে একই থাকবে, কোনো চেঞ্জ হবে না। তো if we look the molecule to the mirror, if we look the molecule to the mirror, then the left hand, then this left hand becomes the right hand, and right hand becomes the left hand, and upper part and lower part remains unchanged. If we look to the mirror,
if we look to the mirror, then the right hand becomes the left hand, and the left hand becomes the right hand. বলো কোনো প্রবলেম আছে? না স্যার। দেখো, left hand it has become right hand, and right hand it has become left hand. তাহলে একটা মলিকুল যদি তোমার মিরার মানে এই প্রতিচ্ছবিটা তৈরি করতে পারে, তখন মলিকুলটা হচ্ছে অপটিক্যালি অ্যাক্টিভ। একটা মলিকুল যদি এই প্রতিচ্ছবিটা তৈরি করতে পারে, তখন মলিকুলটা হচ্ছে অপটিক্যালি অ্যাক্টিভ। So if a molecule can produce its mirror image, then it is known as optically active. একটা মলিকুল যদি তার প্রতিচ্ছবিটা তৈরি করতে পারে, তখন মলিকুলটা কি? অপটিক্যালি অ্যাক্টিভ। So if a molecule can produce its mirror image, then it is optically active. বলো কোনো প্রবলেম আছে? না স্যার। এই মিরার ইমেজটার একটা নাম আছে। এই যে ধরো বিটা কার মিরার ইমেজ, এই যে বিটা কার মিরার ইমেজ? এর মিরর ইমেজ। এর মিরার ইমেজ। এই মিরার ইমেজটার একটা নাম আছে, সেই নামটা কি? এনানসিওমার। এই মিরার ইমেজকে আমরা বলি হচ্ছে এনানসিওমার। তাহলে বি কার এনানসিওমার? এর ইনানসিওমার। এর এনানসিওমার, ভেরি গুড। তাহলে মিরার ইমেজটার একটা নাম আছে, সেই নামটা কি? এনানসিওমার। ঠিক আছে, তাহলে বি কার এনানসিওমার? এর এনানসিওমার। একদম সিম্পল কথাবার্তা। সো if a molecule can produce its mirror image, then it is optically active, and the mirror image is known as enantiomer, and the mirror image is known as enantiomer. So which one is the enantiomer of A? B is the enantiomer of A. B is the enantiomer of A. বলো কোনো প্রবলেম আছে? না স্যার। এইবার দেখো একটা বৈশিষ্ট্য, আমি একবারে যখন এনানসিওমারটা করছি এনানসিওমারটা বলে দিই, ঠিক আছে? তাহলে হয়ে যাবে একটা টপিক। বি কি করছে? বিটা কার মিরার ইমেজ? এর মিরার ইমেজ। তাই জন্য বিটাকে আমরা কি বলবো? কার এনানসিওমার? কার এনানসিওমার? এর ইনানসিওমার। এর এনানসিওমার, ভেরি গুড। এবার দেখো, এই যে এনানসিওমার এবং মলিকুল, এই যে এনানসিওমার এবং মলিকুল, প্রত্যেকটা মলিকুল এবং তার এনানসিওমারে তোমার ফিজিক্যাল প্রপার্টিজ যেমন বয়লিং পয়েন্ট, মেল্টিং পয়েন্ট, এগুলো একই থাকে। মানে যে এই মলিকুলটা এবং তার এনানসিওমার, মানে বিটা হচ্ছে কার এনানসিওমার? এর এনানসিওমার। মলিকুলটা এবং এনানসিওমারে বয়লিং পয়েন্ট, মেল্টিং পয়েন্ট এগুলো একই হবে, মানে কোনো তফাৎ হবে না। মানে বি এবং এর বয়লিং পয়েন্ট এবং মেল্টিং পয়েন্ট এক। তাহলে এনানসিওমারের কি স্পেশাল বৈশিষ্ট্য আছে? একটা মলিকুল তার যে মেল্টিং পয়েন্ট থাকবে, তার এনানসিওমারের মেল্টিং পয়েন্টও কি হবে? একই হবে। বা একটা মলিকুল তার যা বয়লিং পয়েন্ট থাকবে, তার এনানসিওমারের বয়লিং পয়েন্টটাও কি হবে? একই হবে। একদম সিম্পল কথা। তো B is the enantiomer of A. Now, if a molecule has boiling point 60 degree, then its enantiomer will have also the boiling point 60 degree. So enantiomer will have same boiling point, same melting point. Any problem? নো স্যার। So the molecule and its enantiomer will have same melting point and boiling point. Any problem? নো স্যার। Next, what is the difference between the molecule and the enantiomer? মানে এই যে মলিকুল এবং তার এনানসিওমার, মানে এ এবং বি এর মধ্যে পার্থক্য কি আছে এটা আমাকে বলতে হবে। এ এবং বি এর মধ্যে পার্থক্যটা কি আছে? দেখ, এ যদি মলিকুলটাকে, এ যদি আলোটাকে, মানে একটা মলিকুলের মধ্যে আলোটাকে পাস করানো হচ্ছে, এর মধ্যে দিয়ে যদি আলোটা পাস করানো হলো, তখন এ যদি আলোটাকে বাঁ দিকে ঘোরায়, তখন কিন্তু
বি বি কি করবে তোরা নিজেরাই বল, বি আলোটাকে কোন দিকে ঘোরাবে? উল্টো দিকে স্যার। একটা এর মধ্যে দিয়ে আলো এলো, এর মধ্যে দিয়ে আলো এলো, তখন এই আলোটাকে বাঁ দিকে ঘোরাচ্ছে, কিন্তু বি এর মধ্যে দিয়ে আলো এলো মানে এনহান্সিওমারের মধ্যে দিয়ে আলো হয়েছে, তখন কিন্তু আলোটা ডান দিকে ঘোরাবে। এটাই হচ্ছে ডিফারেন্স। হ্যাঁ স্যার। তো আমি এটা সাপোজ ধরলাম যে এ মলিকুলের মধ্যে দিয়ে আলো এলো, তখন আলোটা কোন দিকে গেল? বাঁ দিকে। এবার যদি তার এনহান্সিওমার মানে বি এর মধ্যে দিয়ে আলো আসে, তখন সেই আলোটা কোন দিকে যাবে? ডান দিকে ঘোরাবে। তো if the light is passed through A, then what happens? And if it rotates towards the left, if the light is rotated towards the left, then the enantiomer, means this enantiomer B, will rotate the light towards right. বল কোনো প্রবলেম আছে? স্যার একটা কোয়েশ্চেন আছে। হ্যাঁ, কোশ্চেন বল। বলছি যে স্যার যদি কাইরাল কার্বন না হয় তাহলেও কি এনহান্সিওমার হবে? না, সেটা আসছি আসছি। কাইরাল কার্বন না থাকলে এনহান্সিওমার হবে না, কাইরাল কার্বন থাকতেই হবে। ওকে স্যার। কাইরাল কার্বন না থাকলে তোর এই লাইটটা ঘোরাতেই পারবে। হ্যাঁ স্যার, ওটার জন্যই জিজ্ঞাসা করি। বল কোনো প্রবলেম আছে? না স্যার। তো এটা যদি আলোটাকে বাঁ দিকে ঘোরায়, বি আলোটাকে কোন দিকে ঘোরাবে? ডান দিকে। ডান দিকে ঘোরাবে। এটাই হচ্ছে ডিফারেন্স। If A rotates the light towards left, then B rotates the light towards right. Any problem? নো স্যার। নেক্সট বলো, কারো কোনো প্রবলেম আছে? বলো, কারো কোনো প্রবলেম আছে কিনা? নেক্সট আমরা এই অপটিক্যাল অ্যাক্টিভের কথাটা এলাম, আর অপটিক্যালি ইনঅ্যাক্টিভের কথাটা আছে। দেখ, এটা আমরা কথাটা আসছি, এটা এখন একটু মনে রাখতে হবে। আমাদের চারটে সিমিট্রি এলিমেন্ট, সেটা আমি পরে আলোচনা করবো সিমিট্রি এলিমেন্ট গুলো সম্পর্কে। যেমন হচ্ছে কি সিম্পল অ্যাক্সিস অফ সিমিট্রি, প্লেন অফ সিমিট্রি, সেন্টার অফ সিমিট্রি এবং অল্টারনেটিভ অ্যাক্সিস অফ সিমিট্রি। আমাদের চারটে সিমিট্রি এলিমেন্ট আছে। কি কি সিমিট্রি এলিমেন্ট? সিম্পল অ্যাক্সিস অফ সিমিট্রি, প্লেন অফ সিমিট্রি, সেন্টার অফ সিমিট্রি এবং অল্টারনেটিভ অ্যাক্সিস অফ সিমিট্রি। সিমিট্রি এলিমেন্টের মধ্যে মানে যদি কোনো একটা সিমিট্রি এলিমেন্ট থাকে, তখনই কিন্তু মলিকিউলটা অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। একটার বেশি থাকলে তো আর প্রশ্নই নেই, সেটা তো অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হবেই। মানে একটা থাকলেই অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। তাহলে আমাদের চারটে সিমিট্রি এলিমেন্ট আছে। সিমিট্রি এলিমেন্ট সম্বন্ধে আমি পরে আলোচনা করছি। সিম্পল অ্যাক্সিস অফ সিমিট্রি, প্লেন অফ সিমিট্রি, সেন্টার অফ সিমিট্রি এবং অল্টারনেটিভ অ্যাক্সিস অফ সিমিট্রি। এই চারটের মধ্যে যদি কোনো একটা সিমিট্রি এলিমেন্ট থাকে, দুটো থাকলে তো প্রশ্নই নেই, দুটো থাকলে তো অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হবেই। কোনো একটা থাকলে মলিকিউলটা অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। So there are four symmetry elements. What are the symmetry elements? Simple axis of symmetry, plane of symmetry, center of symmetry, and alternating axis of symmetry. If among these four symmetry elements, any one is present, any one symmetry element is present, then the molecule is optically inactive. If more than one symmetry elements are present, then it will obviously be optically inactive. চারটি সিমিট্রি এলিমেন্ট আছে, এই চারটির মধ্যে যদি একটি থাকে, একটিও থাকে, তাহলে মলিকিউলটা অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। একটির বেশি থাকলে তো প্রশ্নই নেই, সেটা অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হবেই। বলো কোনো প্রবলেম আছে? কোনো প্রবলেম আছে? হ্যালো? না স্যার, প্রবলেম নেই স্যার। So there are four symmetry elements. What are the four symmetry elements? Simple axis of symmetry, plane of symmetry, center of symmetry, and alternating axis of symmetry. If among these four symmetry elements, any one is present, means any single one is present, then the molecule is optically inactive. If more than one is present, then it will obviously be optically inactive. বলো কোনো প্রবলেম আছে কি? না স্যার। মানে চারটের মধ্যে যদি যে কোনো একটা
একটা থাকে তখনই মলিকুল অপটিক্যালি ইনঅ্যাক্টিভ হবে। একটার বেশি থাকলে তো প্রশ্নই নেই, সেটা হবেই মানে 200% হবে। If only one symmetry element is present, then the molecule is optically inactive. If more than one symmetry elements are present, then the molecule will be 200% optically inactive. বলো কোনো প্রবলেম আছে? না স্যার। নেক্সট আমরা যেটা পড়বো হচ্ছে আরেকটা খুব গুরুত্বপূর্ণ, তোমার হচ্ছে ডায়াস্টিরোমার্স। CHO, HOH, HOH, CH2H, তারপরে আরেকটা আঁকলাম CHO, OHH, HOH, CH2H। দেখো এ আর বি এর মধ্যে কোনো কি মিরর ইমেজ সম্পর্ক আছে বলতো? তোমরা এই চারটে মলিকুলকে দেখো, আমি আর বলছি না, এই চারটে মলিকুলকে দেখো, আমি প্রশ্নগুলো করছি, এ আর বি এর মধ্যে কি কোনো মিরর ইমেজের সম্পর্ক আছে? না স্যার। না স্যার। কেন নেই? কারণ স্যার এখানে একটাই শুধু চেঞ্জ হয়েছে, বাকিটা তো অন্যটা তো সবই সেম আছে না। চেঞ্জ হয়েছে কি? দুটো চেঞ্জ হয়েছে না কি? স্যার। হয়। এই দুটোর মধ্যে কি কোনো মিরর ইমেজ সম্পর্ক আছে? না স্যার। ঠিক একই রকম ভাবে বলো তো এ আর সি এর মধ্যে কোনো মিরর ইমেজ সম্পর্ক আছে? না স্যার। কেন নেই? Same একটাই স্যার একটা দুটো বলো কি? বলো কি আছে? মিরর ইমেজ সম্পর্ক নেই কেন? নেই স্যার, কারণ স্যার একটা চেঞ্জ হয়েছে, অন্যটা চেঞ্জ হয়নি। কটা চেঞ্জ হওয়ার কথা? কটা চেঞ্জ হওয়ার কথা? দুটোই চেঞ্জ হওয়ার কথা। দুটো চেঞ্জ হওয়ার কটা চেঞ্জ হয়েছে? মানে একটা আপনাদের change মাঝখানের গুলো দেখতে হবে, মাঝখানের গুলো, উপর নিচ দেখবো না। হ্যাঁ স্যার, মাঝখানে কটা চেঞ্জ হওয়ার কথা ছিল? মাঝখানে স্যার দুটোই চেঞ্জ হয়ে যাওয়ার কথা ছিল, দুটো লাইন। দুটো চেঞ্জ হওয়ার কটা চেঞ্জ হয়েছে? একটা চেঞ্জ হয়েছে। স্যার বি আর ডি এর মধ্যে আছে। ঠিক একই রকম ভাবে বলো তো বি আর ডি এর মধ্যে কি সম্পর্ক আছে? একই স্যার, কোনো মিরর ইমেজ নয়। স্যার কোনো মিরর ইমেজ নেই, কারণ একটা চেঞ্জ হচ্ছে। তাহলে আমাকে আরেকবার পরিষ্কার বলো, এ আর বি, হোয়াট ইজ দ্য রিলেশনশিপ বিটুইন এ এন্ড বি? ইংলিশে বলো, হোয়াট ইজ দ্য রিলেশনশিপ বিটুইন এ এন্ড বি? ইজ দিস দ্য মিরর ইমেজ অর নট? নট। No, why not? Why not? Means you have to interchange these and these, means two. But here, how much interchange is occurring? Only one interchange is occurring. Just see. মানে দুটো, এটাও হওয়ার কথা ছিল, এটাও হওয়ার কথা ছিল, শুধু এইটা হয়েছে, কিন্তু এটা হয়নি। শুধুমাত্র একটাই পরিবর্তন হয়েছে দুটো জায়গায়। তাহলে এটা মিরর ইমেজ নয়। ঠিক একই রকম ভাবে এ আর সি এর মধ্যে দেখো, এ আর সি এর মধ্যে দেখো, দেখো এটাও পরিবর্তন হওয়ার কথা ছিল, এটাও পরিবর্তন হওয়ার কথা ছিল, কিন্তু দেখো এই প্রথমটা কোনো পরিবর্তন হয়নি, কিন্তু সেকেন্ডটায় পরিবর্তন হয়েছে। তাহলে এটার মধ্যেও কোনো মিরর ইমেজ সম্পর্ক নেই। ঠিক একই রকম ভাবে বি আর ডি এর মধ্যে দেখো, দেখো বি আর ডি এর মধ্যে দেখো দুটোই চেঞ্জ হওয়ার কথা ছিল, প্রথমটা এটা আর সেকেন্ডটা এটা। দেখো প্রথমটা একই রয়েছে, কিন্তু সেকেন্ডটা চেঞ্জ হয়েছে। বি আর ডি এর মধ্যে কোনো মিরর ইমেজ সম্পর্ক নেই। তাহলে তাদের মধ্যে কোনো মিরর ইমেজ সম্পর্ক থাকবে না, তাদেরকে আমরা বলবো যে ডায়াস্টিরো আইসোমার্স। ডায়াস্টিরো আইসোমার্স মানে যাদের মধ্যে কোনো মিরর ইমেজ সম্পর্ক থাকবে না, তাদেরকে আমরা বলবো যে ডায়াস্টিরো আইসোমার্স। কিন্তু আমাকে বলো তো বি আর সি এর মধ্যে কি সম্পর্ক? হোয়াট ইজ দ্য রিলেশনশিপ বিটুইন বি এন্ড সি? ওয়াই? মিরর ইমেজ তো আছে। দুটোই চেঞ্জ হয়েছে না অনেক, সেটা আমাকে বলো। হ্যাঁ স্যার, দুটোই চেঞ্জ হয়েছে। তাহলে এটা কি বি আর সি কি? এনানসিওমার। আর এ আর সি টা দেখো তো, এটাও তো স্যার সেম এনানসিওমার। কেন এ আর সি এর মধ্যে কি হচ্ছে? ওই তো দুটোরই ইন্টারচেঞ্জ হচ্ছে। Very good. So just look at the A and B. In order to get the enantiomer, we have to interchange these and these and these. But in case of B, what happens?
these interchanges occur, but there is no interchange. See, there is no interchange. So A and B has no mirror image relation. Similarly, look at the A and C. Just see A. The A. Just see the first. This has HOH. And the C, this also remains HOH. There is no interchange. This is HOH and this is OHH. So instead of two interchange, there is only one interchange. So A and C has no mirror image. Similarly, look at the B and D. In B, first look at the OHH. This remains same. The second one, HOH, but this has changed. OHH. So there is only one interchange, same thing. In order to get the mirror image, we have to interchange the two. But in case of AB, there is only one interchange. In case of AC, there is only one interchange. In case of BD, there is only one interchange. So there is no mirror image relationship between them. The isomers which bear no mirror image relationship, they are known as distereoisomers. But look at the B and C. Just see. OH it has changed to HOH and HOH it has changed to OHH. So there are two interchange. So B and C are mirror image. So C is the mirror image of B. So B and C are enantiomer. Just see. A এবং C এর মধ্যে একটা ইন্টারচেঞ্জ আছে, B এবং D এর মধ্যে একটা ইন্টারচেঞ্জ আছে, A এবং B এর মধ্যে একটা ইন্টারচেঞ্জ আছে। দুটো ইন্টারচেঞ্জ প্রয়োজন ছিল। তাহলে কোনোটাই মিরর ইমেজ নয়। তাহলে এগুলোর মধ্যে কোনো মিরর ইমেজ সম্পর্ক নেই। তাই জন্য এটাকে আমরা কি বলবো? ডাইস্টেরিওআইসোমার্স। কিন্তু A আর C দেখো, সরি B আর C দেখো B আর C এর ক্ষেত্রে কিন্তু দুটোই চেঞ্জ হয়েছে। দেখো এটাও চেঞ্জ হয়েছে আর এটাও চেঞ্জ হয়েছে। তাহলে সিটা কি? বি এর ইনানসিওমার। বলো, কারো কোনো প্রবলেম আছে? বলো কারো। হ্যাঁ বল। প্রবলেম নেই স্যার। স্যার বলছি এ আর সি আর বি আর ডিটাকে তো অপটিক্যালি ইনঅ্যাক্টিভ বলবো। আসছি, এ আর ডি অপটিক্যালি ইনঅ্যাক্টিভ সব আসছে। এখনো কিচ্ছু বলিনি তো, ওটা অন্য জায়গায় পড়ো। তুই অপটিক্যালি ইনঅ্যাক্টিভ অ্যাক্টিভের কথা ছাড়, তুই এখন যেটা বলছিস সেটা বল। যে এইটা বুঝতে পেরেছিস তো? হ্যাঁ স্যার। তাহলে যাদের মধ্যে কোনো মিরর ইমেজ সম্পর্ক নেই তাদেরকে আমরা কি বলবো? ডাইস্টেরো। বল কি বলবো? ডাইস্টেরিওআইসোমার্স। আইসোমার। ভেরি গুড। তাহলে বল কারো কোনো প্রবলেম আছে কিনা? বাকিরা তো বুঝতে লাগবে। বাকিরা কোথায় গেল? হ্যাঁ বল। কি বল? ওখানে লেখা নেই কেন যে এ আর বি না মিরর ইমেজ? তো তাহলে লেখা নেই কেন? কোথায় এ আর বি মিরর ইমেজ? এ আর বি কোথায় মিরর ইমেজ? হ্যাঁ মিরর ইমেজ না, এবিটা বাদ হয়ে গেছে, কিন্তু এসিটাও তো বুঝতে পারছিস না, বিটিটাও তো বুঝতে পারছিস। হ্যাঁ তাহলে এবিটা হবে তো? এবিটাও হবে, অবশ্যই হবে, কেন হবে? তাহলে ডাইস্টেরিওআইসোমার্স এর কি? দেখ, আমরা বলেছিলাম এনানসিওমারে কিন্তু মেল্টিং পয়েন্ট বয়লিং পয়েন্ট এক হতে হবে। ডাইস্টেরিওআইসোমারে এরকম কোনো সম্পর্ক নেই। ডাইস্টেরিওআইসোমারের মধ্যে মানে একটা মলিকুল এবং তার ডাইস্টেরিওআইসোমার। ধর আমি বলছি এ আর বি, একটা মলিকুল এবং ডাইস্টেরিওআইসোমার, তাদের মেল্টিং পয়েন্ট বয়লিং পয়েন্ট ডিফারেন্ট হতেই পারে, মানে ডিফারেন্ট হবেই। মানে এনানসিওমারের ক্ষেত্রে কি বলেছিলাম? একটা মলিকুল এবং তার এনানসিওমার, তাদের বয়লিং পয়েন্ট এবং মেল্টিং পয়েন্ট কিন্তু একই হবে। কিন্তু একটা মলিকুল এবং তার ডাইস্টেরিওআইসোমার, তাদের মেল্টিং পয়েন্ট এবং বয়লিং পয়েন্ট কিন্তু আলাদা হবে। ঠিক একই রকম বলছি।
ইনহ্যান্সিওমারের ক্ষেত্রে বলেছিলাম যে তাদের মেল্টিং পয়েন্ট এবং বয়লিং পয়েন্ট এক হবে, কিন্তু ডায়াস্টেরিওমারের মধ্যে কি কি হচ্ছে, তাদের মেল্টিং পয়েন্ট এবং বয়লিং পয়েন্ট কি হবে, বিভিন্ন হবে। বল, কোনো প্রবলেম আছে? না স্যার। তো molecule and its diastereomer have different melting and boiling point, but a molecule and its enantiomer has same melting and boiling point. বল, কোনো প্রবলেম আছে? না স্যার। নেক্সট, এইবার আমরা খুব ভালো একটা জিনিসে যাবো, এই যে কতগুলো আইসোমার আছে সেগুলো, এটাই আজকে লাস্ট পড়বো, এই টপিকটাই লাস্ট। প্রেডিকশন অফ নাম্বার অফ স্টিরিও আইসোমার, এটাই আজকে লাস্ট পড়বো। দেখ, আমি এটা প্রথম মলিকুল নিচ্ছি, আমি অত তথ্য কথায় যাচ্ছি না, এটা পরে বলবো। দেখ, CH3 CHOH CHOH CH2OH, এই একটা মলিকুল নিচ্ছি, CH3 CHOH CHOH CH2OH। দেখ, একটা জিনিস মাথায় রাখবি যে প্রথম এবং লাস্ট কার্বন এগুলো কখনো কাইরাল কার্বন হয়, মাঝখানের কার্বন মানে সেকেন্ড আর থার্ড, এই দুটো সর্বদা কাইরাল কার্বন। মানে প্রথম এবং শেষ কার্বনটা কাইরাল কার্বন হবে না, মাঝখানে যত কার্বন থাকে সেগুলোই হবে হচ্ছে কাইরাল কার্বন। আগে এইটা মাথায় রাখবে। তাহলে ফার্স্ট বিউটেন 1 2 3 trial, CH3 CH2OH CH2OH CH2OH. So this is the first carbon, CH3, and CH2OH, this is the last carbon. First carbon and last carbon cannot be chiral carbon, but the middle carbon, this CHOH and this CHOH, this carbon will be chiral carbon. তো প্রথম কার্বন এবং শেষ কার্বন কখনো কাইরাল কার্বন হবে না, কিন্তু মাঝখানের কার্বন, দেখ এই CHOH এর যে কার্বনটা এবং এই CHOH এর যে কার্বনটা, এগুলো কিন্তু কাইরাল কার্বন হবে। বল, কোনো প্রবলেম আছে? না স্যার। স্যার হ্যাঁ বল। বলছি স্যার, কাইরাল কার্বন তো ডিফারেন্ট গ্রুপ ডিফারেন্ট হাতে লেগে থাকলে তাহলেই কাইরাল এসব পরে আসছি, সব পরে আসছি। আচ্ছা এখন এটা আগে মেকানিক্যালি আমি তোকে বোঝানোর চেষ্টা করছি। দেখ, প্রথম কার্বন এবং শেষ কার্বনটা কখনো কাইরাল হবে না, মাঝখানে কার্বন মানে এই কার্বন এবং এই কার্বন, এই দুটো কার্বন কি হবে, কাইরাল কার্বন। তাহলে কটা কাইরাল কার্বন আছে এখানে? দুটো। আচ্ছা, প্রথম আর শেষ মানে ফার্স্ট আর লাস্ট, এই দুটো মলিকুল এক না বিভিন্ন? প্রথম মলিকুলটা কি? মিথাইল গ্রুপ রয়েছে CH। প্রথম মলিকুলটা কি? আমার এই কথাগুলো লাগবে, ওই জন্যই বলছি, প্রথম মলিকুলটা কি? CH3 আর লাস্টেরটা? CH2OH। তাহলে প্রথম আর লাস্টটা এক না বিভিন্ন? আলাদা। সেম না আলাদা? ডিফারেন্ট? আমি সেটা জানতে চাই, সেম না ডিফারেন্ট? ডিফারেন্ট স্যার। Different. Very good. So this carbon is chiral carbon and this carbon is chiral carbon. So there are two chiral carbons. And just see, the first one is CH3, the last one is CH2OH. So first and the last groups are different. বলো, কোনো প্রবলেম আছে? নো স্যার। তাহলে how many chiral carbons are there? 2. Very good. So there is one chiral carbon and there is another chiral carbon. So there are two chiral carbons. And the first one and the last one are different. Hello? Right? So first one and the last one are different. Hello? Yes sir. এবার আমরা রুলে চলে যাচ্ছি। এবার রুলটা নিচে রাখবো। দেখ, ইন ডিসিমিলার মানে কি? ডিসিমিলার মানে আমরা সবসময় মাথায় রাখি, ডিসিমিলার যেটা লিখি সেটা বোঝাই আমরা হচ্ছে ফার্স্ট আর লাস্টটা এক আছে না বিভিন্ন আছে, এটাকে বোঝানোর জন্য। তাহলে ইন এর ক্ষেত্রে কি হচ্ছে, ফার্স্ট আর লাস্টটা কি? ডিফারেন্ট। ডিফারেন্ট। ডিফারেন্ট মানে সেটাকে আমরা কি বলতে পারি? ডিসিমিলার। ডিসিমিলার। এবার কতগুলো কাইরাল কার্বন আছে এর ক্ষেত্রে? দুটো। তাহলে কতগুলো অপটিক্যালি অ্যাক্টিভ ফর্ম হবে, মানে কতগুলো অপটিক্যালি অ্যাক্টিভ ফর্ম হবে সেটা আমি আসছি। অপটিক্যালি অ্যাক্টিভ বল, কতগুলো অপটিক্যালি অ্যাক্টিভ ফর্ম হবে? দুটো। না না, ফর্মুলাটা 4টে হবে 2 টু দি পাওয়ার n, তাহলে কটা হবে?
দুটো স্যার কার্বন কার্বন তাহলে দুই দুটো হবে স্যার। 2 টু দি পাওয়ার n, n তাহলে 4 হবে। 2 টু দি পাওয়ার n মানে কত? কি করে বল? 2 টু দি পাওয়ার n মানে কটা? 2 to the power 2 মানে 4 তো। ও আচ্ছা, কটা কাইরাল কার্বন আছে এখানে বল? কতগুলো কাইরাল কার্বন? দুটো। দুটো। সেটা কি? নেচারটা কি রকম? প্রথম আর শেষটা কি? ডিসিমিলার। ডিসিমিলার। তাই জন্য ডিসিমিলার। তাহলে কতগুলো অপটিক্যালি অ্যাক্টিভ ফর্ম হবে? 2 টু দি পাওয়ার n n মানে কত? n মানে এখানে কত আছে? 2 n মানে এখানে কত আছে? 2 2। তাহলে 2 স্কয়ার মানে কত? 4 4। আর অপটিক্যালি ইনঅ্যাক্টিভ এখানে কতগুলো লেখা আছে? 0 0। তাহলে টোটাল কতগুলো হবে? টোটাল স্যার 4টে যোগ কর, যোগ কর, যোগ কর। 4টেই হবে। 4টে। তাহলে আরেকবার বলছি, কটা কাইরাল কার্বন আছে এখানে? কটা কাইরাল কার্বন আছে বল? দুটো কাইরাল কার্বন। কিন্তু কাইরাল কার্বন গুলো কি, মানে প্রথম এবং লাস্টটা কি সিমিলার না সেম? ডিফারেন্স স্যার। ডিফারেন্ট, মানে ডিসিমিলার। তাহলে কতগুলো অপটিক্যালি অ্যাক্টিভ ফর্ম হবে? 2 to the power n। 2 টু দি পাওয়ার n, মানে 2 টু দি পাওয়ার কত এখানে কত হবে এখানে? 2 to the power 2 স্কয়ার। এখানে কটা? 4টে। 4টে। আর অপটিক্যালি ইনঅ্যাক্টিভ কত হবে? 0 একটাও নেই। 0। টোটাল কতগুলো হবে? তাহলে টোটাল 2 to the power n plus 0 equals to 4। Very good. So, how many chiral carbons are there? How many chiral carbons are there? All? Sir, 2. 2. So, how many optically active forms? 2 to the power n. 2 to the power n means 2 to the power 4. 2, sorry. 2 to the power 2 মানে কত? 4. 4. How many optically inactive forms? একটাও নেই, 0. 0. Total how much? 2 to the power n plus 2 is equals to 4. 2 to the power 2 is equals to 4. টোটাল কতগুলো? মানে যোগ চারটে। করবি, 2 to the power n সেন যোগ করবি না। এখানে কতগুলো আছে? এটা কটা আছে, এটা কটা আছে? How much is present here and how much is present here? স্যার এখানে 4 plus 0 4 হবে। 4 plus 0 is equal to how much? 4. So chiral carbons are 2. They are dissimilar. Why dissimilar? First and last are different. So how many optically active form? 2 to the power 2 means 4. And how many optically inactive forms? This is 0. So 4 plus 0 is equal to 4. Any problem? Any problem? নো স্যার। নেক্সট এবার আমি আঁকাতে চলে যাই। দেখ দেখ এই কথাগুলোই আছে। দুটো ডিসিমিলার কাইরাল সেন্টার আছে, অপটিক্যাল আইসোমার কত? 2 to 4, অপটিক্যাল ইনঅ্যাক্টিভ মানে মেশো, সেটাকে বলা হয় 0। টোটাল কতগুলো? 4টে। এবার আমাকে আঁকতে হবে, তাই তো? দেখ আমি প্রথম এই কথাগুলোই লেখা আছে। 2 ডিসিমিলার কাইরাল সেন্টার, অপটিক্যাল আইসোমার 2 to the power 2 4, অপটিক্যাল ইনঅ্যাক্টিভ 0, সো টোটাল 4 plus 0 is equal to 4। প্রথম যেটা দিয়ে আমরা আঁকা শুরু করবো একদম সিম্পল ভাবে, তাহলে কতগুলো আইসোমার আমাকে আঁকতে হবে? কতগুলো আইসোমার আঁকতে হবে? কতগুলো আইসোমার আছে এখানে? কতগুলো আঁকতে হবে? 4টে। কটা আইসোমার আঁকতে হবে? কি বলেছিস? কটা? 4টে আঁকতে হবে। 4টে। ভেরি গুড। তাহলে প্রথম যে কাজটা করবো একদম সিম্পল কাজ। তাহলে কি আছে? CH3 CH2 CH2 CH2। প্রথমে H2H একটা সাইডে বসিয়ে দেবো। দেখেন তাহলে মাঝখানের প্রথমটা কি হলো? CH2 টা কি হলো বল? প্রথমে দুটো যে কাইরাল কার্বন, মানে এই কাইরাল কার্বনটা কি আছে? CH2, এটাও কি আছে? CH2। তাই প্রথমে কি করবি, মানে একটা সাইডেই মানে এইচটা বসাবি এবং আরেকটা সাইডেই ওইচটা বসাবি। একদম সিম্পল ভাবে ভাবার চেষ্টা কর। দেখ CH2 CH2 তাই দুটো সাইড, দুটোতেই কি আছে? H2 আছে। প্রথমে একটা সাইডে এইচ বসিয়ে দিবি এবং একটা সাইডে ওইচ বসিয়ে দিবি। অসুবিধা আছে? দেখ বল অসুবিধা থাকলে। না স্যার, প্রবলেম নেই। আচ্ছা এরপরের কাজ হচ্ছে এর মিরার ইমেজটা এঁকে ফেলবো। মিরার ইমেজটা কি হবে? এর মিরার ইমেজটা কি হবে?
তারা একটুখানি এর মিরর ইমেজটা কি হবে? হোয়াট উইল বি ইটস মিরর ইমেজ? বল বি এর মিরর ইমেজ কি হবে? বল, তোরা নিজেরা বল, তারপর আমি দেখাচ্ছি। স্যার ওই এইচ দুটো ওই সাইডে চলে যাবে, এইচটা এইদিকে থাকবে। ওইচ গুলো কোন সাইডে চলে আসবে? লেফট হ্যান্ড সাইডে। আর এইচ গুলো রাইট হ্যান্ড সাইডে। দেখাচ্ছি, সেটাই হলো। এটা ডি মানে 4 নম্বর। ডিফি ধরবি না তুই, আমি যেটা বলছি এ বি ওরকম ভাবে ধরবি, ঠিক আছে? হলো হলো হ্যাঁ স্যার। তাহলে কি বললাম? ফার্স্ট হোয়াট উই হ্যাভ টু ডু, আজকে এইটা করি আমি থামবো, আর একটা কোশ্চেন করিয়ে আমি থামে যাবো। দেখ, হোয়াট উইল হ্যাভ টু ডু, ফার্স্ট ইউ উইল হ্যাভ টু পুট H on the same side and OH on the same side. We put H on the left side, 2H. There is 2H. This is one CHOH and this is one CHOH. So we put 2H on the left side and 2OH on the right hand side. The next, what is our next work? Our next work is we'll have to draw the mirror image. We'll have to draw the mirror image. So how can we draw the mirror image? Let's see. This H on the left hand side will be changed to what? This H on the left hand side will be changed to what? Left hand side এর H টা কিসে চেঞ্জ হয়ে যাবে? রাইট হ্যান্ড সাইডে রয়েছে। না, this H on the left hand side will be changed to what? মানে এই H টা কিসে চেঞ্জ হয়ে যাবে? Next, what is our work? স্যার ওইচ We will have to draw the mirror image. We will have to draw the mirror image. So this H will be changed to what? ওইচ And OH will be changed to এইচ। H. দেখ, হলো হলো স্যার হ্যাঁ স্যার। হ্যাঁ বল, স্যার আগের স্লাইডটা একটু দেখান। আগের স্লাইডটা দেখাচ্ছি। স্যার আমাকে একটু এইটা বুঝিয়ে দিন না যে কিভাবে অ্যারেঞ্জমেন্টটা করছে, মানে আপনি বি এরটা কনসিডার করছেন বাট আগের গুলোতে এটা কনসিডার করে আমরা আসছি, করেছিলাম সেগুলো বি। আমরা পরে করছি। আমরা এসিটাও দেখাবো, ওটাও করাবো। প্রথম বিটা দিয়ে ধরছি কেন? প্রথমে তোর বসানোর সুবিধা জন্য, তুই এটা দিয়েও বসাতে পারিস, কোনো অসুবিধা নেই। আমি এটা দিয়ে বসাচ্ছি কেন? এটা তোর বসানোর সুবিধা। দেখ, একটা সাইডে তুই এইচ গুলো বসিয়ে ফেলবি এবং আরেকটা সাইডে তুই ওইচ গুলো বসিয়ে ফেলবি। তোর বসানোর সুবিধার জন্য আমি এটা করছি, আর কিছুই না। আচ্ছা, তারপরে বি এর মিরর হচ্ছে হ্যাঁ, ডি, তারপর তাই তার তো? বি এর মিরর ইমেজটা এঁকে ফেলবি। বল, অসুবিধা আছে? বি এর মিরর ইমেজটা এঁকে ফেলবি। না স্যার। নেক্সট, তারপরে কি কাজ? দেখ, এবার তোমাকে চেঞ্জ করতে হবে। এবার তুই একটা চেঞ্জ করলি, মানে একটা এইচ ওইচ কে তুই চেঞ্জ করলি। একটা এইচ ওইচ টা কিসে চেঞ্জ করলি? আর নিচের এইচ ওইচ সেটাকে তুই কিসে চেঞ্জ করলি? বল, একটা নিচের যে এইচ ওইচ আছে সেটাকে তুই কিসে চেঞ্জ করলি? একদম সিম্পল ভাবে ভাবার চেষ্টা কর। নিচের যে এইচ ওইচ আছে সেটাকে আমরা কিসে চেঞ্জ করলাম? স্যার ওইচ এইচ। ওইচ এইচ চেঞ্জ করলাম। দেখ, সেটাই করলাম। উপরের এইচ ওইচ টা ফিক্সড রাখলাম, উপরের এইচ ওইচ টাকে ফিক্সড রাখলাম, নিচের এইচ ওইচ টা কিসে পরিবর্তন করলাম? ওইচ এইচ। বল, অসুবিধা আছে? তাহলে পরের কাজটা কি? উপরের যে এইচ ওইচ আছে সেটাকে আমরা ফিক্সড রাখলাম। দেখ, উপরের এইচ ওইচ কে ফিক্সড রাখলাম, আর নিচের এইচ ওইচ টা কিসে চেঞ্জ করলাম? নিচের এইচ ওইচ টা কিসে চেঞ্জ করলাম? বল, নিচের এইচ ওইচ টা কিসে চেঞ্জ করলাম? ওএইচ এইচ এ। ওইচ এইচ, ভেরি গুড। এরপর পরের কাজটা কি? আবার ওইটার উল্টো করে দেবো। এটার এই এর মিরর ইমেজ আঁক, এর মিরর ইমেজ আঁক। দেখ, কোনটা হলো এর মিরর ইমেজ? এর মিরর ইমেজ কোনটা হলো? সি। কোনটা হলো? সি। কি কেন হলো? দুটো হাতি তো চেঞ্জ হয়েছে। দেখ, এবার এরপরের কাজটা কি? এর মিরর ইমেজটা আঁকলাম, মানে সি। তাহলে এবার আমি জিস্ট করে দিচ্ছি। প্রথমে কি করতে হবে? প্রথম কাজ হচ্ছে এইচ গুণ একটা সাইডে লিখবি, ওইচ গুণ একটা সাইডে লিখবি।
প্রথম তার মানে কোনটা এলো, বিটা এলো। ঠিক আছে, প্রথমে এইচ গুলো একটা সাইডে লিখবি এবং ওইচ গুলো একটা সাইডে লিখবি, প্রথমে বি এলো। তারপরের কাজটা কি, বি এর যে মিরার ইমেজটা মানে বিটা এলো তার মিরার ইমেজটা এরপর এঁকে দেবে। এটা কোনটা আঁকলাম, বি এর মিরার ইমেজ কোনটা, এটা বি এর মিরার ইমেজ কোনটা, এটা অসুবিধা আছে বল, বি এর মিরার ইমেজে কোনো অসুবিধা আছে কিনা? না স্যার, প্রবলেম নেই। নেক্সট তারপরে কাজটা কি, ওই নিচের যে এইচ ওইচ আছে সেটাকে আমরা চেঞ্জ করবো, কিসে চেঞ্জ করবো, নিচের এইচ ওইচটা আমরা চেঞ্জ করলাম কিসে, ওইচ এইচ এ, উপরেরটা যেমন ছিল তেমন রইলো। নিচের এইচ ওইচটাকে আমরা চেঞ্জ করলাম কিসে, ওইচ এইচ এ। এর পরের কাজটা কি, এই এইটা যেটা তৈরি হলো তার আবার মিরার ইমেজ আঁকলাম, হলো? তো ফার্স্ট হোয়াট ইজ আওয়ার ওয়ার্ক, আজকে এটা করেই থেমে যাবো কারণ বেশি মাথায় ঢোকাবো না, বুঝতে পারবি না। ফার্স্ট হোয়াট ইজ আওয়ার ওয়ার্ক, বাকি দুটো আরো টাফ, ও দুটো আমার পরের দিন করাবো। ফার্স্ট হোয়াট ইজ আওয়ার ওয়ার্ক, ফার্স্ট we'll have to draw all hydrogen on the same side and all OH on the same side. Just see, we draw all hydrogen on the left and all OH on the right. All hydrogen on the left and all OH on the right. Next, what is our second work? We will have to draw its mirror image. আরেকবার করে তোরা এই অডিও গুলো শুনবি। Next, what is our second work? We'll have to draw the mirror image of B. That is already drawn. This is D. This is D. Next, what is our work? Next, what is our work? We will have to interchange the below HOH, the below HOH by OHH. We'll have to interchange the below HOH by OHH. This is the A. Next, what is our work? We'll have to draw the mirror image of A. That is the C. বল এবার কোনো প্রবলেম আছে কি, এবার এনহান্সিওমার ডায়াস্টোইসোমার এগুলো বল, কোনো প্রবলেম আছে কিনা? না স্যার, প্রবলেম নেই। আচ্ছা, এইটা আজকে অ্যাসাইনমেন্ট আমি করব, এটা তুমি কোশ্চেন দেব না, এখানে এটা একসাথে করো। নেক্সট, হোয়াট ইজ দ্য রিলেশনশিপ বিটুইন, জাস্ট টেল হোয়াট ইজ দ্য রিলেশনশিপ বিটুইন এ এন্ড সি? হোয়াট ইজ দ্য রিলেশনশিপ বিটুইন এ এন্ড সি? স্যার, এনান্সিওমার। And what is the relationship between B and D? এনান্সিওমার। Very good. So first tell what is the relationship between A and C? What is the relationship between A and C? Bol. What is the relationship between A and C? এনান্সিওমার। And what is the relationship between B and D? এনান্সিওমার। এনান্সিওমার। And what is the relationship between A and B? ডাইস্ট্রিও আইসোমার। What is the relationship between A and B? স্যার, ডাইস্ট্রিও আইসোমার। And what is the relationship between A and, sorry, what is the relationship between C and D? ये डायस्टेरियो आइसोमर। C and D. What is the relationship between C and D? আমি C টা একবার দেখাচ্ছি, আবার ঘুরিয়ে দিতে দেখো। But this is the C and this is the D. What is the relationship between C and D? डायस्टेरियो आइसोमर। Dash to isomer. এটা কিন্তু লিখতে হবে পরীক্ষায়, যে কার কার মধ্যে এনহান্সিওমারের সম্পর্ক আছে, কার কার মধ্যে ড্যাশ টু আইসোমারের সম্পর্ক আছে, এগুলো একটু লিখতে হবে। তো আরেকবার বলছি, দেখ এ আর সি, এ আর সি এই দুটোর মধ্যে কি আছে, মিরার ইমেজের সম্পর্ক আছে, তাই জন্য এই দুটো হচ্ছে এনহান্সিওমার। ঠিক একই রকম ভাবে বিটা দেখ আর ডিটা দেখ, ডিটা দেখ, এই বি আর ডি এর মধ্যে কি আছে, মিরার ইমেজের সম্পর্ক আছে, তাই জন্য এটাও কি এনহান্সিওমার। কিন্তু দেখ এ আর বি এই দুটোর মধ্যে কোনো মিরার ইমেজের সম্পর্ক নেই, এ আর বি এই দুটোর মধ্যে কোনো মিরার ইমেজের সম্পর্ক নেই, তাই জন্য এরা হচ্ছে ডায়াস্টেরিও আইসোমার।
ঠিক একই রকম ভাবে টি টিটা দেয় এবং ডি, এই দুটোর মধ্যেও কোনো মিরর ইমেজের সম্পর্ক আছে, তাই জন্য এরা হচ্ছে ডাইস্টিরিও আইসোমার। বল কোনো প্রবলেম আছে কিনা, এবার বল কার কোন জায়গায় প্রবলেম আছে। প্রবলেম কি স্যার? আরে অন্য কারোর প্রবলেম আছে কিনা জিজ্ঞেস কর, ক্লিয়ার তো তুই। স্যার এরকম আরো কটা আমাদের দেবেন, আমরা একটু আরো আমি পরের দিন আমি তাহলে পাঠিয়ে দেবো অ্যাসাইনমেন্ট, আমি কিছু করবো এরকম, পারবি? ঠিক আছে। এখনো একটা রুল হয়েছে, আরো দুটো রুল বাকি আছে, সেগুলো হয়নি। এই যে এই দুটো রুল এখনো হয়নি, তবে একটা রুল হয়েছে ইন ডিসিমিলার। ক্লাসে হলে এটা 3 দিন লাগে, মানে এটা খুব শক্ত জায়গা। ক্লাসে এটা 3 দিন লাগে মিনিমাম, 3টে ক্লাস লাগে, বোর্ডে আঁকি তো। বল কোনো প্রবলেম আছে কিনা, বল কারো কোনো প্রবলেম আছে কিনা। না স্যার। না স্যার। আজকের টপিকে কোনো জায়গায় কোনো প্রবলেম আছে কিনা? কোনো জায়গায় কোনো প্রবলেম আছে কিনা বল। হ্যালো স্যার, হ্যাঁ স্যার বল। ওই সিমেট্রিক জায়গাটা কি বলেছেন আরেকবার বলবেন? স্লাইডটা আচ্ছা দেখিয়েছিলেন ওটা একবার স্যার এক্সপ্লেন করুন না, আরেকবার একটু হ্যাঁ কনফার্ম। কোনটা বল। স্যার একদম ফার্স্টে যেটা শুরু করেছিলেন। ফার্স্টে যেটা শুরু করেছিল। হ্যাঁ স্যার, তো আচ্ছা আমার একটু মিস হয়ে গেছিল তো আমি বলি। আচ্ছা ঠিক আছে বলে দিচ্ছি। দেখ এটা কি, দেখ এইটা হচ্ছে একটা লিকুইড মলিকুল, ঠিক আছে। সেই লিকুইড মলিকুলটাকে কিসে রাখা হচ্ছে, একটা কন্টেনারের মধ্যে, মানে একটা কন্টেনার। একটা লিকুইড মলিকুলকে রাখতে একটা কন্টেনার লাগে, সেই কন্টেনারটাকে আমরা বলেছি পোলারিমিটার টিউব। পোলারিমিটার টিউব, ঠিক আছে। এবার দেখ এদিক থেকে আমরা কি বলি, এদিকটাকে আমরা বলি হচ্ছে পোলারিমিটার টিউবের লেন্থ। এবং এই যে মলিকুলটার ঠিক একই রকম ভাবে কি হচ্ছে, লাইটটা পড়ছে, মলিকুলটা এদিকে বেরোচ্ছে বা এদিকে বেরোচ্ছে, মানে বাঁ দিকে বেরোচ্ছে বা ডান দিকে বেরোচ্ছে। লাইটটা পড়ে সেটা কোন দিকে রিফ্লেক্টেড হচ্ছে, বাঁ দিকে বা ডান দিকে। এরপর আর কোনো, তারপরে আর কোনো, তারপর কোনটা আর বলবো বল। এটাই হচ্ছে প্রথম দিকটার এক্সপ্লেনেশন। তাহলে লাইটটা পড়ছে, সেটা বেরোচ্ছে কোন দিকে, বাঁ দিকে এবং ডান দিকে, ঠিক আছে, বাঁ দিকে বা ডান দিকে। আর একটা লিকুইড মলিকুল, সেটা একটা কন্টেনারের মধ্যে ভরা হচ্ছে, সেই কন্টেনারটার নাম হচ্ছে পোলারিমিটার টিউব। এবং কি হচ্ছে, এই মলিকুলটার কি আছে, একটা কনসেন্ট্রেশন আছে, এবং এই দিক থেকে আমরা কি বলি, পোলারিমিটার টিউবের লেন্থ। বল এবার কি আর আর কার কোন জায়গা আছে বললি, আর কোন জায়গাটা আছে বললি, কি একটা বললো সিমিট্রি। হ্যালো, কি একটা বললি সিমিট্রি। আমি বললাম বল। স্যার, স্যার বোর্ড স্লট আর বলছি সিমেট্রি ওখানটা কি বললেন, ওইটা কোনটা দিয়ে বুঝতে পারলাম আরেকবার না। বলে দিন না। ওই যে সিমেট্রি ওখানটা বললেন না, চারটের মধ্যে যদি একটাই থাকে ওখানটা কি বললেন, কি গুলিয়ে গেছে, হ্যাঁ, আরেকবার আরেকবার বলে বলে দিন। দিচ্ছি। আমরা সিম্পল অ্যাক্সিস অফ সিমেট্রি, প্লেন অফ সিমেট্রি, সেন্টার অফ সিমেট্রি এবং অল্টারনেটিভ অ্যাক্সিস অফ সিমেট্রি, চারটে আছে তো। দেখ চারটে আছে তো, চারটের মধ্যে যে কোনো একটা থাকবে, যে কোনো একটা থাকলেই অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। একটার বেশি থাকলে সেটা হবেই অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। একটা থাকলেই অপটিক্যালি ইনঅ্যাক্টিভ, একটার বেশি থাকলে তো হবেই। বল এবার বুঝতে পেরেছিস। হ্যাঁ স্যার। আরেকটা কে কি বললো, আলতো করে কথা বললো, বুঝতে পারলাম। আরেকটা কে কি বললো, স্যার ওই বায়ো স্লটটা স্যার ওই যে হ্যাঁ বায়োটস। বায়োটস কি বলছে, দেখ একটা নির্দিষ্ট মানে একটা তাপমাত্রা কি হচ্ছে, একটা মলিকুলের অ্যাঙ্গেল অফ রোটেশন, অ্যাঙ্গেল অফ রোটেশন আগের দিন পড়েছিলাম, সেটা কার সাথে প্রপোর্শনাল, এই যে পোলারিমিটার টিউব তার লেন্থের সঙ্গে এবং মলিকুলের কনসেন্ট্রেশনের সঙ্গে। তাহলে একটা মলিকুলের অপটিক্যাল অ্যাঙ্গেল অফ রোটেশন কার সাথে প্রপোর্শনাল, পোলারিমিটার টিউবের লেন্থের সঙ্গে এবং
মলিকুলের গাঢ়ত্বের সঙ্গে। তাহলে অ্যাঙ্গেল অফ রোটেশনটাকে আমরা আলফা দিয়ে ডিনোট করি এবং পোলারিমিটার টিউবটাকে এল দিয়ে ডিনোট করি এবং মলিকুলটার কনসেন্ট্রেশনটাকে সি দিয়ে ডিনোট করি। অ্যাঙ্গেল অফ রোটেশন সেটা প্রপোর্শনাল কার সঙ্গে? পোলারিমিটার টিউবের লেন্থ এবং মলিকুলের কনসেন্ট্রেশন। সো আলফা ভ্যারিজ অ্যাজ এলসি। বল, আর কোনো অসুবিধা আছে? এরপর শুনেছিস না বাকিটাও বলবো? শুনেছি স্যার, বলছি ল্যামডাটা এই যে এখানে আলফা ইজ ইকুয়াল টু এই যে এলসি এখানে আলফা ল্যামডা, ল্যামডাটা হচ্ছে, তুই ল্যামডা টিটা জানতে চাইছিস তো? ল্যামডাটা কি? টিটা হচ্ছে টেম্পারেচার, ল্যামডাটা হচ্ছে লাইটের ওয়েভলেন্থ। ঠিক আছে। ঠিক আছে, আর একটা অ্যাসাইনমেন্ট আপলোড করবো আজকে, ঠিক আছে? আচ্ছা, আমি শেয়ারিং অফ করছি। গোপাল, রোল নাম্বার? হ্যাঁ স্যার পাঠিয়ে দেবো। কোনো দেখে নি অ্যাটেন্ডেন্স অ্যাটেন্ডেন্সটা গোপাল, ওটা গোপালের কাজ। হ্যাঁ স্যার ঠিক আছে স্যার।